সালাম আলাইকুম স্যার। জি, আজকে হচ্ছে দেখেন 9 জুন 2024 আমাদের বার কাউন্সিল লিখিত পরীক্ষার 31তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতীক আইনের নবম ক্লাস। আজকে আমরা প্রথমে আলোচনা করতে যাচ্ছি দেখেন দলিল বাতিল আমাদের যে সাজেশন ছিল, সেই সাজেশনের 6 নম্বর প্রশ্নটা। সাজেশনের যে 6 নম্বর প্রশ্ন সেখানে বলা হয়েছে যে দলিল বাতিলকরণের মামলা বা ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট আর দলিল অবৈধ ঘোষণা যে ঘোষণামূলক মামলায় পার্থক্য মূলক বৈশিষ্ট্যগুলো কি কি। মানে এখানে জানতে চেয়েছে যে দলিল বাতিলের মামলা এবং ঘোষণামূলক মামলা, অবৈধ এবং জাল মর্মে ঘোষণামূলক মামলার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যগুলো কি কি। তারপরে যদি আমরা দেখি যে কোনো দলিলের তফসিল বর্ণিত ভূমিতে দখলে না থাকা সত্ত্বেও বাদীর দায়েরকৃত উক্ত দলিল বাতিলের কেবলমাত্র ঘোষণামূলক মামলায় আইনগত রক্ষণীয় কি যুক্তি সহ আলোচনা করুন। আচ্ছা, তো এখানে যদিও পার্থক্য চাওয়া হয়েছে যে দলিল বাতিল এবং ঘোষণামূলক মামলার পার্থক্য, কিন্তু আমাদের বিস্তারিত জানতে হবে। দেখেন, দলিল বাতিল সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা থেকে 41 ধারা পর্যন্ত। কত কত ধারা? 39 থেকে 41। তো গতদিন আমরা চুক্তি রদ এবং দলিল সংশোধন এটা আমরা আলোচনা করেছিলাম, যার মধ্যে দলিল সংশোধন ছিল আপনার 31 থেকে 34, আর চুক্তি রদ ছিল 35 থেকে 38। আজকে আমরা করবো যে দলিল বাতিল বা ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। দলিল বাতিল আসলে কি এটা আমাদের জানা দরকার। দলিল বাতিল হচ্ছে যে যখন আপনার বিরুদ্ধে কেউ একটা জাল দলিল তৈরি করছে, যে দলিলটা বাতিল যোগ্য বা বাতিল, বাতিল যোগ্য বা বাতিল। চুক্তি রদের ক্ষেত্রে কিন্তু আপনাদের মনে আছে কিনা, ওটা ছিল বাতিল যোগ্য, বাতিল যোগ্য মানে শুরু থেকে বাতিল না। কিন্তু দলিল বাতিলের ক্ষেত্রে মানে দলিল বাতিলের ক্ষেত্রে ওই দলিলটা শুরু থেকেও বাতিল হতে পারে, আবার বাতিল যোগ্য হতে পারে। অর্থাৎ যদি এরকম দেখেন যে আপনি একটা জায়গার দখলে আছেন, থাকার পরে ওই জায়গাটার মালিক আপনি, আপনার পিতা অবর্তমানে আপনি ওই উত্তরাধিকার সূত্রে ওই জমির মালিক, কিন্তু আপনার বাবা পরলোক গমনের পরে আপনার প্রতিবেশী একটা দলিল বের করে দেখাচ্ছে যে বাবু, তোমার বাবা বেঁচে থাকা অবস্থায় দেখো এই দলিল, এই এই তুমি যে জমিতে আছো এই জমি আমার কাছে বিক্রি করে গেছে। তোমার বাবা হলো এই দলিলের বিক্রেতা এক পক্ষ, আর আমি হচ্ছি আর এক পক্ষ। তাহলে তুমি এই জায়গা থেকে তাড়াতাড়ি চলে যাও, কারণ তোমার বাবা বেঁচে থাকা অবস্থায় বিক্রি করে গেছে। এখন দেখেন, আমি মানে যারে বলতেছে সে জানে যে তার বাবা এই জমি কখনোই বিক্রি করে নাই, তার মানে প্রতিবেশী এই দলিলটা সম্পূর্ণ ভুয়া এবং অবৈধ জাল দলিল তৈরি করে তারে হয়রানি করার চেষ্টা করতেছে। এখন আমি যদি এই যে যে জাল দলিলটা তৈরি করলো, এই জায়গায় আমার কি পদক্ষেপ আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা যা যা করছি সেটাতে মিলাই দেখেন। আমি জানি দলিলটা একেবারেই অবৈধ মানে বাতিল যোগ্য না, মানে শুরু থেকেই কি বাতিল, কারণ আমার বাবা এরকম ওই ওই লোকের বাবা এরকম কোনো দলিলই তো মানে বিক্রি করে নাই। তাহলে এখানে কি চুক্তি বলবৎকরণের মামলা? তো আমরা যদি কেউ কোনো পক্ষ কাজ না করে তার এদের সেই কাজ করাতে চাই, চুক্তি বলবতের মামলার কোনো সুযোগ নাই, ক্ষতিপূরণের মামলার কোনো সুযোগ নাই। চুক্তি রদ যেটা রদ, রদ হইতে হইলে চুক্তিটা বাতিল যোগ্য, বাতিল যোগ্য। আর এটা তো এটা কি শুরু থেকেই বাতিল, শুরু থেকেই বাতিল, তাই জায়গায় রদও করা যাচ্ছে না, দলিল সংশোধনও করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ দলিল সংশোধনের ক্ষেত্রে আপনার ওই ভুল থাকে, প্রতারণাপূর্বক ভুল থাকে, অথবা সরল বিশ্বাসে ভুল থাকে, বা পক্ষগণের উদ্দেশ্য যদি ব্যাহত মানে পক্ষগণের উদ্দেশ্য যদি প্রতিফলিত না হয়। কিন্তু এই যে যে দলিলটা এটা তো শুরু থেকেই কি বাতিল, তো এই দলিল তো বৈধই না, তো সংশোধন করবো কি? সংশোধন সেটা করা যায় যেটা বৈধ, কিন্তু কোথাও কোনো ভুল হয়েছে সেটা সংশোধন করা যায়, কিন্তু এটা তো শুরু থেকেই অবৈধ। এখন দেখেন, এখন আমি এই দলিল দেখার পরেও আমি যদি নিশ্চুপ থাকি, তাহলে যখন আমি জানার পরেও আমি জানি যে আমার ভিতরে একটা জাল দলিল তৈরি করছে, তৈরি করার পরেও আমি নিশ্চুপ থাকলাম, একটা তামাদি মেয়াদ শেষ হয়ে গেল, আমি যদি ওই দলিলটা বাতিলের জন্য মামলা না করি, আমি চুপচাপ থাকলাম, তামাদি মেয়াদ শেষ হয়ে গেলে ওই দলিলের অধিকার কিন্তু আপনার মানে ওই দলিলের অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেল, কারণ আপনি জানার পরেও কোনো পদক্ষেপ
নেন নাই, তামাদি মেয়াদ শেষে, তাহলে তো আর আপনি তামাদি মেয়াদ যখন আপনার শেষ হয়ে যাবে তাহলে তো ওই দলিল বাতিলের মামলাও আপনি করতে পারবেন না, তাহলে ওই দলিলটা কি হয়ে গেল, বৈধ হয়ে গেল। আচ্ছা, এখন যখন সে জাল দলিলটা তৈরি করলো, যে প্রতি মানে তার যার বিরুদ্ধে দেখলো, সে যে দেখলো যে আমার বাবা এরকম কোনো দলিল দেয় নাই, তাহলে এই দলিলটা হলো সে জাল হিসেবে তৈরি করছে। তো এই ক্ষেত্রে তার প্রতিকার হচ্ছে দুইটা ভাই, হয় সে দলিল বাতিলের মামলা করবে, অথবা অবৈধ জাল মর্মে ঘোষণামূলক মামলা করবে। কি কি বলেন? হয় 39 ধারায় দলিল বাতিলের মামলা করবে, আর না হলে কি অবৈধ জাল মর্মে ঘোষণামূলক মামলা করবে। বুঝেন কিনা? আচ্ছা, এখন তাহলে এই জায়গায় আমি মামলা করব কোনটা, মানে কোনটা, আমি কি দলিল বাতিলের মামলা করব নাকি অবৈধ জাল মর্মে ঘোষণামূলক মামলা করব? এটা নির্ধারণের কতগুলো উপায় আছে। কি কি উপায়? এক নাম্বার, যে দলিল বাতিলের মামলা করতেছে সে দেখবে, মানে যদি আমি দলিল বাতিলের মামলা করতে চাই তাহলে আমার দেখাইতে হবে যে এটা কি আহ ওই যে যে জাল দলিলে আমারে কোনো পক্ষ দেখানো হয়েছে কিনা। জাল দলিলে যদি আমারে কোনো পক্ষ দেখায় তাহলে আমার দলিল বাতিলের মামলাই করতে হবে। কেমনে দেখেন, ওই যে যে জাল দলিলটা তৈরি করছে, জাল দলিলের দাতা হচ্ছে ওই লোকের বাবা, আর গ্রহীতা হচ্ছে কি প্রতিবেশী, কিন্তু ছেলে কি কোনো পক্ষ আছে? পক্ষ আছে কিনা বলেন? তার বাবা বেঁচে থাকা অবস্থায় দেখাচ্ছে যে তার আপনার বাবা বেঁচে থাকা অবস্থায় এই জমি আমার কাছে বিক্রি করে গেছে, তাহলে জাল দলিলের পক্ষ হচ্ছে বাবা আর হলো প্রতিবেশী। তাহলে ছেলে কিন্তু এই জায়গা জাল দলিলের পক্ষ না। যদি জাল দলিলের পক্ষ হতো তাহলে তাকে দলিল বাতিলের মামলাই করা লাগতো, কিন্তু যেহেতু পক্ষ না সেহেতু ওনাকে ঘোষণামূলক মামলা করলেই হবে। বুঝেন কিনা? যদি যে দলিল বাতিলের মামলা করবে দেখবে যে ওই জাল দলিলে আমার কোনো পক্ষ দেখানো হয়েছে কিনা, যদি আমারে পক্ষ দেখানো হয় তাহলে আমি দলিল বাতিলের মামলা করব, যদি আমারে পক্ষ দেখানো না হয় তাহলে আমি অবৈধ জাল মর্মে কি মামলা করব। বুঝেন কিনা? আচ্ছা, এক নাম্বার গেল। দুই নাম্বার, যে আমার পক্ষ তো দেখাই নেই তাহলে আমার তো দলিল বাতিলের মামলা করার কোনো দরকার নাই। এখন দেখবো যে আমার পক্ষ দেখায় নাই, ঠিক আছে, বাট ওই দলিলটা জাল দলিলটা কি নিবন্ধিত কিনা। কি বলেন তো? নিবন্ধিত কিনা? নিবন্ধিত, নিবন্ধিত মানে কি রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করছেন কিনা। যদি নিবন্ধিত হয় তাহলে আমাকে পক্ষ দেখাক বা না দেখাক আমার অবশ্যই দলিল বাতিলের মামলাই করতে হবে। বুঝলেন কিনা? তাহলে আমি দলিল বাতিলের মামলা করব কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। যদি ওই জাল দলিলে আমার একটা পক্ষ দেখানো হয় তাহলেও দলিল বাতিল, অথবা আমার পক্ষ দেখাক বা না দেখাক, যদি দেখায় কি দলিলটা হচ্ছে নিবন্ধিত তাহলে আমার কি মামলা করা লাগবে? দলিল বাতিল। এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে করতে হবে অবৈধ জাল মর্মে ঘোষণামূলক মামলা। তাহলে বলেন তো, যে আমি যে উদাহরণটা দিলাম যে একজন লোক, তার পিতা মারা গেছে, পিতা মারা যাওয়ার পরে তার প্রতিবেশী দেখাচ্ছে যে তোমার পিতা মারা যাওয়ার আগে তুমি যে জমিতে আছো এই জমিটা আমার কাছে বিক্রি করে গেছে। এই জায়গা বিক্রেতা হলো তোমার পিতা আর ক্রেতা হচ্ছে প্রতিবেশী। বলেন তো এখন তার ছেলে এই জায়গা দলিল বাতিলের মামলা করবে নাকি অবৈধ জাল মর্মে ঘোষণামূলক মামলা করবে? আচ্ছা, অবৈধ প্রথমত জাল মর্মে স্যার। আর যদি রেজিস্ট্রি করা থাকে সেক্ষেত্রে তো স্যার হইতো, কিন্তু হ্যাঁ, যেহেতু স্যার প্রথমত রেজিস্ট্রির দেখবো কথা উল্লেখ করেন যে নাই, এই জায়গা আমার সেক্ষেত্রে কোনো স্যার পক্ষ অবৈধ। দেখানো হয় নাই, সো এই জায়গা আমার দলিল বাতিলের মামলা দরকার হচ্ছে না। এখন আর একটু শিওর হওয়ার জন্য আমি নিবন্ধিত রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ নিব যে এই দলিলটা কি নিবন্ধিত কিনা। যদি নিবন্ধিত হয় তাহলে আমাকে মামলা করতে হবে, কি মামলা? দলিল বাতিলের। আর যদি নিবন্ধিত না হয় তাহলে কি করতে হবে? অবৈধ জাল মর্মে ঘোষণামূলক মামলা দায়ের করতে হবে। তাহলে সামগ্রিক আলোচনা থেকে এটা যে বোঝা যায় সেটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে যদি জাল দলিল তৈরি করে বা আপনার বিরুদ্ধে যদি অবৈধ দলিল তৈরি করে তাহলে আপনার প্রতিকার হচ্ছে দুইটা, হয় আপনাকে দলিল বাতিলের মামলা করতে হবে অথবা অবৈধ জাল মর্মে কি মামলা করতে হবে? ঘোষণামূলক মামলা দায়ের করতে হবে। এবং দলিল বাতিলের মামলা করা হয় 39 ধারায়, আর ঘোষণামূলক মামলা করা হয় 42 ধারায়। 39 ধারায় দলিল বাতিলের মামলা করলে এখানে আপনাকে কোর্ট ফিস দিতে হবে, এক বলেরাম কোর্ট ফিস। আর যদি আমি অবৈধ জাল মর্মে শুধু ঘোষণামূলক মামলা করি তাহলে আমাকে দিতে হবে ফিক্সড কোর্ট ফি। কি কোর্ট ফি বলেন? ফিক্সড। আচ্ছা, তা আমরা একটু পড়া শুরু করি। দেখেন, নোটটা হাতে নেন। যে দলিল বাতিল অর্থ, সাধারণ অর্থে দলিল বাতিল বলতে কোন দলিলকে আন্ডারলাইন করেন অকার্যকর বা অবৈধ বলে ঘোষণা করা।
সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করবেন 39 ধারায় কোন ব্যক্তি বাতিল বা বাতিলযোগ্য, এটা বলতেন বাতিল বা বাতিলযোগ্য, পাইছেন? বাতিল বা বাতিলযোগ্য পাইছেন কিনা? কিন্তু চুক্তি রদের ক্ষেত্রে শুধু কি ছিল? বাতিল যোগ্য, বাতিল যোগ্য। কোন দলিলকে বাতিল করার জন্য আদালতে মকদ্দমা দায়ের করতে পারে। বাতিল বা বাতিল যোগ্য কোন দলিলের কারণে কোন ব্যক্তি যেন, আন্ডারলাইন করেন, ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন না হয়, তার রক্ষা কবচ হিসেবে, আন্ডারলাইন করেন 39 ধারায়, আদালতকে দলিল বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে। কত ধারায়? 39 ধারায়। দলিল বাতিলের একতরফা, দলিল বাতিলের প্রতিকার সুরক্ষামূলক বিচার নীতির উপর প্রতিষ্ঠিত। 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের, আন্ডারলাইন করবেন 39 ধারায়, দলিল বাতিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে দলিলের বাতিলের মামলা করা যায় যদি ওই দলিলটা হয় বাতিল বা বাতিল যোগ্য। আর রদের মামলা করা যায় যে চুক্তি রদ, কখন? রদের মামলা করা যায় শুধুমাত্র ছিল ওখানে বাতিল যোগ্য। আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা দেখেন যে যখন দলিল বাতিলের আদেশ দেওয়া যায়, নিম্নলিখিত গোল দিবেন দুইটি ক্ষেত্রে আদালত দলিল বাতিলের মকদ্দমায় দলিল বাতিলের আদেশ মঞ্জুর করতে পারে। আন্ডারলাইন করবেন কোন লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য হলে, কোন লিখিত দলিল কি বাতিল বা বাতিলযোগ্য হলে, যদি বাদীর যুক্তিসঙ্গত আশঙ্কা থাকে যে এরূপ দলিল যদি, আন্ডারলাইন করেন, অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয়, মানে আমার দলিল দেখাইছে বাট আমি বাতিলের মামলা না করে চুপচাপ বসে আছি, অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তাহলে তার গুরুতর ক্ষতির কারণ হতে পারে। একটা উদাহরণ পড়ি, দেখেন। করিম খবিরকে জমি প্রদান করে, করিম খবিরকে জমি প্রদান করে, খবির জমিটি গামায়ের নামে উইল করে মারা যায়। জমিটা করিম দিছিল কারে? খবির। আর খবির এই জমিটা উইল করছে কার নামে? গামার নামে। গামার নামে উইল করে খবির মারা গেছে। তাহলে খবির মারা গেলে ওই জমির মালিক কি হবে বলেন তো? গামা। গামা মালিক হবে। আচ্ছা, এরপরে ঘনশ্যাম জমির দখল গ্রহণ করে এবং এই মর্মে একটি জাল দলিল পেশ করে যে তার পক্ষে জিম্মাদার হিসেবে খবিরকে উক্ত জমি হস্তান্তর করা হয়েছে। গামা তো খবির মারা যাওয়ার পর এই জমির মালিক হলো গামা, কিন্তু খবির মারা যাওয়ার পরে ঘনশ্যাম একজন ব্যক্তি, সে এসে ওই জমির দখল গ্রহণ করে এবং বলতিছে যে করিম যে দিছিল খবির রে, প্রকৃতপক্ষে এই জমির মালিক ছিল হলো ঘনশ্যাম, প্রকৃতপক্ষে মালিক ছিল। এই যে দেখেন, এই মর্মে একটি জাল দলিল পেশ করে, মানে ঘনশ্যাম একটা জাল দলিল তৈরি করে বলতেছে তার পক্ষে জিম্মাদার, মানে ওই ঘনশ্যামের পক্ষে জিম্মাদার হিসেবে হকে উক্ত জমি হস্তান্তর করা হয়েছিল। বাট অ্যাকচুয়ালি এই জমির মালিক এখন কি বলেন তো? গামা। কিন্তু ঘনশ্যাম এসে দেখাচ্ছে যে তোমার যে উইল করছে, উইল করার ক্ষমতা ওর ছিল না, ওই জমির মালিক তো ছিলাম আমি, ওরে আমার পক্ষে ওই জমিটার দখলে ছিল, প্রকৃতপক্ষে কবির এই জমির মালিক না। এই ঘনশ্যাম এই যে দাবিটা করতেছে, এটা হচ্ছে টোটালি কি জাল দলিলের মাধ্যমে। তো এই জায়গায় গামা এই জাল দলিল বাতিলের জন্য আদালতে মকদ্দমা দায়ের করতে। আর এখন গামা বলেন তো, এই যে 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 জাল দলিলটা দেখাইছে, এই জাল দলিল কি গামা কোনো পক্ষ কিনা দেখেন তো? এই জায়গায় জাল দলিলের পক্ষ হচ্ছে করিম, কবির আর ঘনশ্যাম। করিম হচ্ছে জমিটা দিছে, কারে দিছে? কবির রে। কার জিম্মাদার হিসেবে? ঘনশ্যামের জিম্মাদার হিসেবে। অর্থাৎ করিম এক পক্ষ, আর এক পক্ষ হচ্ছে কবির আর কে? ঘনশ্যাম। কিন্তু এখানে সংক্ষুব্ধ হচ্ছে কে? গামা। তাহলে গামা এই জায়গা তো কোনো পক্ষ না, তাহলে সে দলিল বাতিলের মামলা করতে পারবে না। বাট যদি ওই জাল দলিলটা কি হয়, নিবন্ধিত হয়, তাহলে আবার কি করতে হবে? দলিল বাতিলের মামলা করতে হবে। বুঝেন কিনা? আপনি যদি এই উদাহরণ মনে রাখতে পারেন, আপনি সহজে বলবেন যে কবির একটা জমির দখলে আছে, তার পিতারা বর্তমানে সে উত্তরাধিকার সূত্রে ওই জমির মালিক, তার প্রতিবেশী হঠাৎ করে একটা দলিল দেখায় যে তার পিতা বেঁচে থাকা অবস্থায় ওই জমি প্রতিবেশীর কাছে বিক্রি করে গেছে। জাল দলিলের এক পক্ষ হচ্ছে তার করিমের পিতা, আর এক পক্ষ হচ্ছে প্রতিবেশী। তাহলে করিমের এই জায়গা প্রতিকার হচ্ছে, যেহেতু যদি দলিলটি নিবন্ধিত হয় তাহলে করতে হবে দলিল বাতিলের মামলা, আর যদি নিবন্ধিত না হয় তাহলে করিম তো এই দলিলের কোনো পক্ষ না, তাহলে তাকে মামলা করতে হবে জাল ও অবৈধ মর্মে ঘোষণামূলক। বুঝতে পারছেন?
আচ্ছা, এখন আমরা চলে এসে দেখেন যে 39 ধারায় আদালত যে প্রতিকার মঞ্জুর করতে পারে, 39 ধারায় আদালত যে প্রতিকার মঞ্জুর করতে পারে উপরে উল্লেখিত শর্তসমূহ পূরণ হলে আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে নিম্নলিখিত আদেশসমূহ মঞ্জুর করতে পারে। যদি মানে আপনি যদি উপরে উল্লেখিত শর্তসমূহ পূরণ করেন তাহলে তার আদালত বল দেবেন বিবেচনামূলক ক্ষমতা বলে কি কি করতে পারে। দলিলটিকে বাতিল বা বাতিলযোগ্য হিসেবে আইন অনুযায়ী নিষ্পত্তি করতে পারে। আদালত বলতে পারে এই দলিলটা বাতিল বা বাতিল যোগ্য, এবং দলিলকে অর্পণের আদেশ দিতে পারে। অর্পণের, যার কাছে দলিলটা আছে তারে বলবে যে তুমি দলিলটা আদালতে অর্পণ করো, এবং দলিলটি কি করতে পারে, বাতিল করতে পারে। আচ্ছা, এখন আপনার কাছে মনে হইতে পারে যে দলিল বাতিলের মামলায় মানে নিবন্ধিত হইলে, আমরা বললাম যে নিবন্ধিত হইলে জাল দলিলটা যদি নিবন্ধিত হয় তাহলে কি মামলা করতে হবে ভাই, দলিল বাতিল। আর যদি নিবন্ধিত না হয় তাহলে কি করতে হবে, ঘোষণামূলক। এখন দলিল বাতিলের মামলার মধ্যে আমরা একটু পরে পড়বো, বলা আছে যে যদি আদালত দলিলটি বাতিল করে তাহলে ওই দলিল বাতিলের বিষয়ে যে জায়গা নিবন্ধন অফিসে পাঠাবে ডিগ্রির কপি, এবং সেই ডিগ্রি অনুযায়ী নিবন্ধন অফিসার যে দলিলটা নিজে নিবন্ধিত হয়েছিল তার যাবতীয় তথ্যাদি কি করে ফেলবে, মুছে ফেলবে। বুঝতে পারছেন? কিন্তু ঘোষণামূলক মামলার ক্ষেত্রে তো ঘোষণামূলক মামলার ডিগ্রি নিবন্ধন অফিসারের কাছে যায় না। এই কারণে কোনো দলিল যদি নিবন্ধিত হয় তাহলে অবশ্যই দলিল বাতিলের মামলাই করতে হবে। যদি আপনি ঘোষণামূলক মামলা করেন তাহলে দলিলটা অবৈধ ঘোষণা করলো কিন্তু ওই কপি কিন্তু ওই নিবন্ধন অফিসারের কাছে যাবে না। যদি আপনি ডিগ্রির কপি নিবন্ধন অফিসারের কাছে নিতে চান তাহলে আপনাকে মামলা করতে হবে, কি মামলা, দলিল বাতিলের মামলা। আচ্ছা, আমরা একটু পড়ে দেখেন যে যে দলিল বাতিলের মকদ্দমা দায়ের করতে পারে। একটা জিনিস খুব সহজ, সেটা হচ্ছে যে আমরা কতদিন চুক্তি রদ করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? চুক্তি রদের মামলা যে কেউ করতে পারে। চুক্তি রদের মামলা শুধু যে চুক্তির পক্ষ করতে পারবে তা না, যে কোনো পক্ষ যে চুক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত সেই করতে পারে। কিন্তু দলিল সংশোধন সংশোধন একটি ধারা মামলা করতে পারতো শুধু দলিলের পক্ষ বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। ঠিক একইভাবে চুক্তি রদের মতো এই দলিল বাতিলের মামলাও যে কেউ করতে পারে। তাহলে মনে রাখবেন যে চুক্তি রদ এবং দলিল বাতিল এই মামলা কে করতে পারে, যে কেউ, পক্ষরাও পারে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেও পারে। ওই যে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে যদি না পারে তাহলে ওই যে পিতা দেশে জায়গা, জাল দলিল পিতা দিছে আর একজন রে, তো এই জায়গা তো আমি কোনো পক্ষ না, কিন্তু আমি যদি দেখি দলিলটা নিবন্ধিত তাহলে আমি তো দলিল বাতিলের মামলা করতে পারতেছি। তার মানে দলিল বাতিলের মামলা ওই দলিলের পক্ষ না হলেও করা যায়, চুক্তিরোধের মামলা ওই চুক্তির পক্ষ না হলেও করা যায়। কিন্তু দলিল সংশোধনের মামলা যদি আমি করতে হয় তাহলে অবশ্যই ওই দলিলের পক্ষ হতে হবে। দেখেন 39 ধারায় দলিল বাতিলের প্রতিকার শুধুমাত্র দলিলের পক্ষসমূহের মধ্যে সীমাবদ্ধ না, অর্থাৎ একমাত্র দলিলের পক্ষরা যে দলিল বাতিলের মামলা করতে পারে তা না, বরং আন্ডারলাইন করবেন যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে দলিলটি বাতিল এবং বাতিল যোগ্য, বা যে ব্যক্তি উক্ত বাতিল বা বাতিল যোগ্য দলিলের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে সে দলিলটি বাতিলের জন্য 39 ধারায় মামলা দায়ের করতে পারে। 39 ধারায় নিম্নলিখিত ব্যক্তিগণ দলিল বাতিলের মকদ্দমা দায়ের করতে পারে। কে কে দেখেন? 1 নাম্বার, দলিলের পক্ষ বা যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য, বা যে ব্যক্তি বাতিল বা বাতিলযোগ্য দলিলের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। সহজ কথা যদি বলি, দলিলের বাতিলের মামলা কে করতে পারে, ওই মানে যে কোনো ব্যক্তি, তার সে দলিলের পক্ষ হোক বা না হোক। তারপরে দেখেন যে দলিল বাতিলের মামলায় বাদীকে উক্ত দলিলের আন্ডারলাইন করেন পক্ষ হওয়ার প্রয়োজন নাই, বরং সে যদি প্রমাণ করতে পারে যে বাতিল বা বাতিলযোগ্য দলিলটির কারণে সে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাহলে সে মামলা দায়েরের অধিকারী। মন্দিরের জমি ক্ষমতা বহির্ভূত ভাবে বিক্রয়কে বাতিল ঘোষণা করার জন্য সেবাই মামলা দায়ের করতে। আর মন্দির যে দেখাশোনা করে তাকে বলে সেবায়েত, তাকে বলে কি, সেবায়েত। আর মসজিদ বা ওয়াকফকৃত সম্পত্তি যে দেখাশোনা করে মুসলিম আইন অনুযায়ী তারা বলে মোতাওয়াল্লি। কি বলে? মোতাওয়াল্লি। তো যদি মন্দিরের জমি যারা যদি কেউ অবৈধভাবে বিক্রি করে তাহলে সেবায়েতের কি ক্ষমতা আছে, দলিল বাতিলের মামলা কারো, কারণ সে এটা কি হচ্ছে, এই দলিল দ্বারা কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তামাদি মেয়াদ দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করবেন 39 ধারায় দলিল বাতিল বা দলিল রদ, দলিল বাতিল বা দলিল রদ, এই রদটুক কেটে দেন, দলিল বাতিলই ধরেন শুধু।
দলিল বাতিলের মামলা দায়েরের তামাদি মেয়াদ হচ্ছে কতদিন? 3 বছর। কতদিন? 3 বছর। এটা বলছে 1908-এর 91, তামাদি আইন 1908-এর কত অনুচ্ছেদ? 91 অনুচ্ছেদ। অপরদিকে দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায়, আন্ডারলাইন করবেন, 42 ধারায় দলিল জাল বলে ঘোষণার জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ এটাও 3 বছর। বাট এটা বলছে কততে? 92 আর 93। তো কোর্ট ফি যদি আমরা দেখি, দলিলে উল্লেখিত মূল্যের উপর অ্যাড ভ্যালুয়াম কোর্ট ফি দিতে হবে, অর্থাৎ যে মূল্যের কথা উল্লেখ করছে তার উপর কি কোর্ট ফি দিতে হবে ভাই? অ্যাড ভ্যালুয়াম কোর্ট ফি। আচ্ছা, এখন আমরা চলে আসি আহ দলিল বাতিল এবং ঘোষণামূলক মকদ্দমা, অর্থাৎ কখন আপনি দলিল বাতিলের মামলা করবেন আর কখন আপনি কি অবৈধ জাল মর্মে ঘোষণামূলক মামলা করবেন। দেখেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অবৈধ বা জাল দলিল তৈরি করে, তবে সংক্ষুব্ধ ব্যক্তির, আন্ডারলাইন করেন, দুটি প্রতিকার রয়েছে। কয়টা প্রতিকার? দুইটা। যথা, 1 নম্বর দেখেন, 39 ধারায় দলিল বাতিলের মকদ্দমা করা, অথবা, অথবার একটা গোল দেন, 39 ধারায় দলিল বাতিলের মকদ্দমা করা, অথবা কি 42 ধারায় দলিলটি অবৈধ এবং জাল মর্মে ঘোষণামূলক মকদ্দমা, বা অথবা ঘোষণামূলক মকদ্দমার সাথে, এটা আন্ডারলাইন করেন, ঘোষণামূলক মামলার সাথে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে আমি 39 ধারায় দলিল বাতিলের মকদ্দমা দায়ের করা যায়। অর্থাৎ আপনি শুধু দলিল বাতিলের মামলা করবেন, অথবা অবৈধ জাল মর্মে ঘোষণামূলক মামলা করবেন, অথবা ঘোষণামূলক মামলার সাথে সাথে কি করা যায়? 39ও চাওয়া যায়, 39ও চাওয়া যায়। আচ্ছা, এখন আনুষঙ্গিক প্রতিকার কি? যখন আমরা ঘোষণামূলক মামলা বিস্তারিত করব তখন আমরা জানতে পারবো যে হোয়াট ইজ কনসিকুয়েন্সিয়াল রিলিফ বা ফার্দার রিলিফ। তো দেখেন, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, সেটা হচ্ছে যে এই যে সংক্ষুব্ধ ব্যক্তি যখন দলিল বাতিলের মামলা করবে, এটা আমি অলরেডি জানি। দেখেন, অবৈধ দলিলটি যদি বল দিবেন নিবন্ধিত হয়, অবৈধ দলিলটা যদি কি হয়, অথবা আন্ডারলাইন করে, নিবন্ধিত হোক বা না হোক, উক্ত জাল দলিলে যদি সংক্ষুব্ধ ব্যক্তিকে, আন্ডারলাইন করেন, এক পক্ষ দেখানো হয়। সংক্ষুব্ধ পক্ষকে কি, মানে যে কোনো দলিলের পক্ষ থেকে কয়টা? দুইটা, দাতা গ্রহীতা। তাহলে নিবন্ধিত হোক বা না হোক, তাকে যদি কি দেখানো হয়? কোনো এক পক্ষ, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তিকে 39 ধারায় দলিল বাতিলের মকদ্দমা দায়ের করতে হবে। উল্লেখ্য যে, এই যে আন্ডারলাইন করেন, নিবন্ধিত দলিল বাতিল করলে আদালত, আন্ডারলাইন করেন, ডিক্রির কপিটি নিবন্ধন কর্মকর্তার নিকট প্রেরণ করবে, যাতে নিবন্ধন কর্মকর্তা উক্ত জাল দলিলের নিবন্ধন সম্পর্কিত তথ্য মুছে ফেলতে পারে। তাহলে তানভীর সাহেব, দলিল বাতিলের মামলা কখন করবে তানভীর সাহেব? যখন দলিলের এক পক্ষ থাকে স্যার, পক্ষ একটু দেখানো হয় তখন দলিল। আর আর কি বলছি? দলিল যদি বিশ্লেষণ করা হয়, জিজ্ঞেস করলে পারেন না কেন? কি লেখেন তখন? বলি তখন কি লেখেন? স্যার গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো কি পয়েন্ট লেখলেন যে জিজ্ঞেস করলে আবার পারেন না? যদি দলিলের এক পক্ষ আমাকে দেখানো হয়, তাহলে দলিল বাতিলের মামলাই করতে হবে। ধরেন আমাকে পক্ষ দেখায় নাই, তখন আমি দেখবো এটা কি নিবন্ধিত নাকি অনিবন্ধিত। যদি নিবন্ধিত হয় তাহলে অবশ্যই আমাকে দলিল বাতিলের মামলাই করতে হবে। কারণ আর দলিল বাতিলের মামলায় যদি ডিগ্রি পাই, তাহলে ডিগ্রির কপিটি নিবন্ধন কর্মকর্তার কাছে পাঠানো হয়, যাতে সে জাল দলিলের যাবতীয় তথ্যাদি মুছে ফেলতে পারে। এবার আমরা চলে এসি, দেখেন যে সংক্ষুব্ধ ব্যক্তি যখন অবৈধ এবং জাল মর্মে ঘোষণামূলক মামলা করবে, কখন সে দলিল বাতিলের মামলা না করে শুধু ঘোষণামূলক মামলা করলেই হবে। দেখেন, উপরোক্ত ক্ষেত্র ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি দলিলটি অবৈধ ও জাল মর্মে ঘোষণার জন্য ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করবে। অর্থাৎ জাল দলিলকে, আন্ডারলাইন করেন, যদি নিবন্ধিত না হয় এবং জাল দলিলে যদি সংক্ষুব্ধ ব্যক্তিকে কোনো পক্ষ দেখানো না হয়, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি, আন্ডারলাইন করেন, 42 ধারায় জাল দলিলটি অবৈধ জাল মর্মে ঘোষণার মকদ্দমা দায়ের করবে। তাহলে যদি কোনো পক্ষ আমাকে দেখানো না হয়, অথবা দলিলটা যদি নিবন্ধিত না হয়, তাহলে কি মামলা করতে হবে বলেন? অবৈধ এবং জাল মর্মে ঘোষণামূলক মামলা। এখন আমরা চলে আসি মেইন প্রশ্নে। এতক্ষণ যে ধারণা দিলাম, এটা অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নের অংশ না। কিন্তু যদি মেইন প্রশ্ন আসছে যে দলিল বাতিল বলতে কি, দলিল বাতিল এবং অবৈধ জাল মর্মে ঘোষণামূলক মামলা, এই দুইটার ভিতরে পার্থক্য কি? বাট এই পার্থক্য যদি আসে, আমাকে আগে একটু দলিল বাতিল আর ঘোষণামূলক মামলা সম্পর্কে কি দিতে হবে? ধারণা দিতে হবে। যদি নাম্বার কম থাকে, 3-4 থাকে,
তাহলে আর ধারণা দেওয়ার দরকার নাই, বা ধারণা দিলেও দুই লাইনে দিবেন। যদি 5-এর উপরে থাকে তাহলে দলিল বাতিল সম্পর্কে, দলিল বাতিল কি, দলিল বাতিল মামলা কে করতে পারে, তামাদি মেয়াদ কত, সংক্ষেপে একটু লিখে দিবেন। তারপরে আলোচনা করবেন যে অবৈধ জাল মামলা ঘোষণামূলক মামলা কখন করে, একটু ধারণা দিয়ে তারপরে আমি চলে আসবো যে দলিল বাতিলের মামলা এবং অবৈধ দলিল অবৈধ ঘোষণা চেয়ে ঘোষণামূলক মামলার মধ্যে পার্থক্য। এই যে দেখেন পার্থক্য এখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। দেখেন যে দলিল বাতিলকরণের মামলা এবং দলিল অবৈধ ঘোষণা চেয়ে ঘোষণামূলক মামলার মধ্যে পার্থক্য দেখেন। দলিল বাতিলের মকদ্দমা দায়ের করা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়? 39 ধারায়। অপরদিকে কোন দলিল অবৈধ এবং জাল মর্মে ঘোষণার জন্য মামলা দায়ের করা হয় কত ধারায়? 42 ধারায়। তারপরে দেখেন কোন দলিল বাতিল বা বাতিলযোগ্য হলে সংক্ষুব্ধ পক্ষ 39 ধারায় দলিল বাতিলের মকদ্দমা দায়ের করে। বাতিল বা বাতিলযোগ্য এটা বলতেন, বাতিল বা বাতিলযোগ্য, বাতিল বা বাতিলযোগ্য। অপরদিকে কোন দলিল অবৈধ এবং জাল হলে সংক্ষুব্ধ পক্ষ অবৈধ ও জাল মর্মে ঘোষণার জন্য 42 ধারায় ঘোষণামূলক মকদ্দমা দায়ের করবে। তাহলে বাতিল বা বাতিলযোগ্য হলে করব দলিল বাতিলের মামলা, আর যদি অবৈধ জাল হয় তাহলে করব ঘোষণামূলক মামলা। তারপরে দেখেন অবৈধ জাল দলিলটি যদি গোল দিবেন নিবন্ধিত হয়, কি হয়? আপনার নোট দেই না আপনারে? দিছিলেন স্যার, আমি পরিকল্পনা রেখে আসছি। অবৈধ জাল দলিলটি যদি কি হয়? নিবন্ধিত হয়, অথবা নিবন্ধিত হোক বা না হোক উক্ত জাল দলিলে যদি সংক্ষুব্ধ পক্ষকে একটি পক্ষ দেখানো হয়, এক পক্ষ দেখানো হয় মানে নিবন্ধিত না কিন্তু ওই জাল দলিলে সংক্ষুব্ধ পক্ষকে একটা পক্ষ দেখানো হয়েছে, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তিকে 39 ধারায় দলিল বাতিলের মকদ্দমা দায়ের করতে হবে। বুঝতে পারছেন? অপরদিকে আন্ডারলাইন করেন জাল দলিলটি নিবন্ধিত না হয়, যদি নিবন্ধিত না হয় এবং জাল দলিল যদি সংক্ষুব্ধ ব্যক্তিকে কোনো পক্ষ দেখানো না হয় তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি 42 ধারায় জাল দলিলটি অবৈধ জাল মর্মে ঘোষণার মকদ্দমা দায়ের করতে পারবে। তারপরে দেখেন 4 নাম্বার যে দলিল বাতিলের ডিক্রি নিবন্ধন অফিসে পাঠানো হয় নাকি? দলিল বাতিলের ডিক্রি নিবন্ধন অফিসে পাঠানো হয়। অপরদিকে অবৈধ জাল মর্মে ঘোষণার জন্য ঘোষণামূলক মকদ্দমার ক্ষেত্রে এমন বিধানাবলী হবে, বিধানাবলী প্রযোজ্য, অর্থাৎ ঘোষণামূলক মামলার ডিক্রি কিন্তু কোথায় পাঠানো লাগে না? নিবন্ধন অফিসে পাঠানো লাগে না। তারপরে দেখেন দলিল অবৈধ জাল হল দলিল অবৈধ জাল ঘোষণা হলে ঘোষণামূলক প্রতিকার, যেখানে দলিল বাতিল হলো কি? আনুষঙ্গিক প্রতিকার। এরপর দেখেন দলিল বাতিলের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হয়। কি কোর্ট ফি? মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হয়। অপরদিকে ঘোষণামূলক মকদ্দমার ক্ষেত্রে কোর্ট ফিস মানে নির্ধারিত কোর্ট ফিস প্রদান করতে হয়, বা কি ফিক্সড কোর্ট ফি। জি, তো এই হচ্ছে মোটামুটি আমাদের আহ দলিল বাতিল এবং অবৈধ জাল মর্মে ঘোষণামূলক মামলার মধ্যে পার্থক্য। এখন আমাদের প্রশ্নের পরবর্তী অংশে জানতে চেয়েছিল, আমরা যে প্রশ্নটা দেখি যে কতে জানতে চেয়েছিল, দেখেন দলিল বাতিলকরণ ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট এবং দলিল অবৈধ ঘোষণা চেয়ে ঘোষণামূলক মামলার পার্থক্যমূলক বৈশিষ্ট্যগুলো কি কি। তো এটা আমরা পার্থক্যমূলক বৈশিষ্ট্য আলোচনা করলাম। পরে জানতে চাইছে যে কোন দলিলের তফসিল বর্ণিত ভূমিতে দখলে না থাকা সত্ত্বেও বাদীর দায়েরকৃত উক্ত দলিল বাতিলের কেবলমাত্র ঘোষণামূলক মামলায় আইনত রক্ষণীয় কি যুক্তি সহ আলোচনা করুন। আচ্ছা, এখন একটু এটাই আমরা পড়বো। দেখেন আহ দখল ব্যতীত, আন্ডারলাইন করেন, দখল ব্যতীত শুধুমাত্র দলিল বাতিলের ঘোষণামূলক মকদ্দমা, দখল ব্যতীত, এটা একটু বুঝেন। আমরা ঘোষণামূলক মামলা আলাদা করে পড়বো, তার আগে ঘোষণামূলক মামলা কাকে বলে আমি একটু বলি। যে যেখানে আপনার কোনো সত্য আছে, আপনার সত্যটা যদি কেউ অস্বীকার করে, মানে অলরেডি আপনার সত্য আছে, সত্যটা যদি অস্বীকার করে সেক্ষেত্রে আমাকে করতে হবে ঘোষণামূলক মামলা। বা আমার কোনো এক জায়গায় অধিকার আছে, আমার অধিকারকে একজন কি করতেছে? অস্বীকার, তাহলে আমাকে করতে হবে কি? ঘোষণামূলক মামলা। এখন আপনি ধরেন একটা জমির মালিক, আপনি মালিক, আপনি দখলে নাই, দখলে নাই। এখন আর একজন একটা জাল দলিল তৈরি করে দেখাচ্ছে যে এই জায়গার মালিক আমি, জাল দলিল তৈরি করে দেখাচ্ছে এই জায়গার মালিক সে। এখন আপনি কি, আপনি কিন্তু দখলে নাই, তাহলে এই জায়গা ওই যে যে জাল দলিলটা সেটা ধরেন আপনি পক্ষ না, আবার আপনি ওই দলিলটা নিবন্ধিত না, তাহলে এই ক্ষেত্রে
আপনি তার বিরুদ্ধে শুধু 42 ধারায় ঘোষণামূলক মামলা করলে হবে কিনা? মানে আপনি তো দলিলের দখলে নাই, শুধু সত্ত্বের মামলা করলে হবে কিনা? এটা আপনাকে ঘোষণামূলক মামলা যখন আমরা পড়বো ওখানে বলা আছে যে যে জায়গা আপনার ঘোষণার সাথে সাথে আরো আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ আছে তা অবশ্যই চাইতে হবে। ওই দলিল অবৈধ এবং জাল মামলায় ঘোষণা মামলা তখনই করা যায় যখন আমি ওই সম্পত্তিটার ইতিমধ্যে দখলে আছি, দখলে আছি, কিন্তু আমি দখলে নাই। আবার ঘোষণামূলক মামলা করলে এই জায়গা কোনো কাজ হবে, বুঝতে পারছেন? তার মানে আমি ঘোষণামূলক মামলার সাথে সাথে আমার দায়ের করতে হবে, আমার ওই জায়গা কিও চাইতে হবে, দখলও চাইতে হবে, শুধু ঘোষণা চাইলে হবে না। সেটাই জানতে চেয়েছে যে দখলে চাই থাকলে তো আর দখল চাওয়া লাগতেছে না, তখন তো মামলা শুধু সত্য ঘোষণা চাইলেই হবে, কিন্তু আপনি দখলেও নাই, শুধু ঘোষণা চাইলে হবে না, ওই জায়গায় আমার ঘোষণার সাথে সাথে কি লাগবে? দখল। দেখেন একটু পড়ি, দেখেন যে দখল ব্যতীত শুধুমাত্র দলিল বাতিলের ঘোষণামূলক মামলা কোন দলিলের তফসিলে বর্ণিত ভূমিতে, আন্ডারলাইন করেন, দখলে না থাকা সত্ত্বেও বাদীর দায়েরকৃত উক্ত দলিল বাতিলের কেবলমাত্র ঘোষণামূলক মামলা আইনত রক্ষণীয় নয়। মানে আপনি যদি দখলে না থাকেন তাহলে শুধুমাত্র ঘোষণামূলক, মানে শুধুমাত্র ঘোষণামূলক মামলা করে কোনো কাজ হবে না। কারণ দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় বলা হয়েছে যেখানে বাদী শুধুমাত্র সত্যের ঘোষণা ছাড়াও আরো প্রতিকার দাবি করতে পারত কিন্তু তা করা হতে বিরত থাকে, সেখানে আদালত তেমন ঘোষণা দিবে না। 42 ধারায় বলছে যে জায়গা বাদী সত্যের ঘোষণা ছাড়াও আরো কি, আরো প্রতিকার চাওয়ার সুযোগ ছিল, সে জায়গায় যদি সে শুধু সত্য চায় তাহলে কিন্তু আদালত কোনো প্রতিকার দিবে না বা ঘোষণা দেবে না। তারপরে দেখেন যেহেতু বাদী দলিলের, আন্ডারলাইন করেন, তফসিল বর্ণিত ভূমিতে দখলে নাই, সেহেতু উক্ত দলিল বাতিলের শুধুমাত্র ঘোষণামূলক মোকদ্দমায় আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখলও প্রার্থনা করতে হবে। যেহেতু বাদী আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল প্রার্থনা করতে পারত কিন্তু প্রার্থনা করা হতে বিরত থাকে, সেহেতু উক্ত ভূমির দলিল বাতিলের শুধুমাত্র ঘোষণার মোকদ্দমাটি রক্ষণীয় হবে না। দেখেন আন্ডারলাইন করেন, রতন চন্দ্র বনাম জিন্নাতুর নাহার 61 ডিএলআর এডি 116 মামলায় বলা হয়েছে বিরোধীয় জমিতে বাদী সত্ত্ব ও অধিকার প্রথমে প্রতিষ্ঠা করা ব্যতীত বিবাদীর কবলা দলিল মিথ্যা এবং প্রতারণামূলক মর্মে শুধুমাত্র ঘোষণায় বাদী পেতে পারে না। অর্থাৎ অবশ্যই ওই জায়গায় আপনার আগে দখল চাইতে হবে, তারপরে আপনি বলেন যে আমার ওই দলিলটা মিথ্যা বা যা, কিন্তু আপনার দখলেই নাই, আপনি আর একজনের দলিল মিথ্যা বলা যাবে না। তারপরটা দেখেন সাহারা খাতুন বনাম আনোয়ারা খাতুন 1 বিসিআর 126 মামলায় বলা হয়েছে কোন দলিল বাতিল অবৈধ, প্রতারণামূলক এবং বাদীর উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণা পেতে বাদীকে অবশ্যই প্রমাণ করতে হবে যে বিরোধীয় সম্পত্তিতে তার আইনগত মর্যাদা বা অধিকার আছে, এবং যতক্ষণ পর্যন্ত না সে এমন অধিকার ও মর্যাদা প্রমাণ করতে পারে ততক্ষণ পর্যন্ত সে এমন ঘোষণামূলক প্রতিকার পেতে পারে না। সো তারপরে দেখেন আলোচ্য প্রশ্নে দলিল বাতিলের ঘোষণা হলো, দলিল বাতিলের ঘোষণা হলো মূল প্রতিকার, যেখানে দখল চাওয়া হলো আনুষঙ্গিক প্রতিকার। দলিল বাতিল মর্মে ঘোষণার মকদ্দমায় যদি আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করা হয় আদালত মকদ্দমাটি খারিজ করতে পারে, তবে ন্যায় বিচারের স্বার্থে মকদ্দমার যে কোনো পর্যায়ে, আন্ডারলাইন করবেন, আদালত আরজি সংশোধনের নির্দেশ দিয়ে উক্ত আনুষঙ্গিক প্রতিকার আরজিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিতে পারে। ধরেন আমি দখলে নাই, ঘোষণামূলক মামলা করে ফেলাইছি, এখন আমার প্রতিকার কি? এখন আমার আরজি সংশোধন করে আমি দখলের বিষয়টাও চাইব, আদালতের নির্দেশ ক্রমে উক্ত আর্জি সংশোধন করে দখল প্রার্থনা করে নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করা হলে আদালত মকদ্দমাটি কি করবে? খারিজ করবে। এটার বলে ফর্মাল ডিফেক্ট। আমি মামলা করছি কিন্তু ওই মামলায় আমার আনুষঙ্গিক প্রতিকার চাওয়া দরকার ছিল, আমি চাই নাই। তাহলে এই ফর্মাল ডিফেক্ট দূর করার আপনার দুইটা উপায় আছে, এক আর্জি সংশোধনে আবেদন করবেন, অথবা ওই মামলাটা আমি প্রত্যাহারের আবেদন করবো আবার দায়েরের শর্তে। প্রত্যাহারের আবেদন করব কি? আবার দায়েরের শর্তে। এখন আদালত যদি দেখে যে এই মামলা আপনার ফর্মাল ডিফেক্ট আছে, আদালত তাকে বলবে যে আর্জি সংশোধন করেন, বাট আপনি যদি আর্জি সংশোধন না করেন তাহলে আদালত মামলা কি করে দিবে? খারিজ করে দিবে। তারপরের অংশটা দেখেন,
এটা প্রশ্নের অংশ না, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, বাট আমাদের জানতে হবে যে দলিল বাতিল করা হলে ক্ষতিপূরণ পাওয়া যাবে কি। দলিল বাতিল করা হলে ক্ষতিপূরণ পাওয়া যাবে কি? হ্যাঁ, 41 ধারা অনুযায়ী দলিল বাতিলের রায় প্রদানের সময় আদালত যে পক্ষকে এরূপ প্রতিকার মঞ্জুর করেছেন সেই পক্ষের তরফ হতে অপর পক্ষকে ন্যায় বিচারের প্রয়োজনে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারেন। অর্থাৎ যে ডিগ্রি পেয়েছে সে ক্ষতিপূরণ দিবে কারে? অপর পক্ষরে। এটা ওই চুক্তি রদের মতো 38-এর মতো। 38-এর মতো যে যে ডিগ্রি পাইছে সে ক্ষতিপূরণ দিবে কারে? আর একজনকে, ন্যায় বিচারের স্বার্থে। জি। তারপরে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভাই, এটা দেখেন যে কোন দলিল আংশিক বিলুপ্ত করা যাবে কিনা বা আংশিক বাতিল করা যাবে কিনা। একটা দলিলে ধরেন একাধিক অংশ আছে, তাহলে আংশিক বিলুপ্ত করা যাবে কিনা? হ্যাঁ, আংশিক বিলুপ্ত করা যাবে যদি একটা দলিলে 3টা অংশ থাকে, এক অংশ বিলুপ্ত করলে বাকি 2 অংশ কার্যকর আছে বলে ধরে নেওয়া হবে। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 40 ধারা 40 অনুযায়ী কোন দলিলের আংশিক বিলুপ্তি সম্ভব। কত ধারা অনুযায়ী? 40 ধারা। উক্ত ধারা অনুযায়ী আহ কোনো একটি দলিল যদি বিভিন্ন অধিকার বা বিভিন্ন বাধ্যবাধকতার সাক্ষ্য বহন করে তাহলে আদালত যথোপযুক্ত মামলায় তা আংশিক বাতিল এবং অবশিষ্ট অংশকে বহাল রাখতে পারেন, এবং বিলুপ্ত অংশকে সম্পূর্ণরূপে স্বতন্ত্র ও পৃথক হতে হবে। বিলুপ্ত অংশকে সম্পূর্ণরূপে কি হতে হবে? স্বতন্ত্র এবং পৃথক। একটা উদাহরণ দিই, দেখেন। ধরেন সালাউদ্দিন বুলবুল 2 খণ্ড জমি বিক্রি করবে। তো এই জমি বিক্রি 2 খণ্ডের মধ্যে ওনার 2 খণ্ড ছাড়াও উনি 1 খণ্ডের ভিতরে অনুপের পাশের জমিও ভরে দিছে, বিক্রি করাই করছে আমাদের নূর ইসলাম ভুইয়া। সালাউদ্দিন বুলবুল বিক্রি করবে ধরেন 101 আর 102 দাগের জমি। তো এই জায়গায় নূর ইসলাম ভুইয়া সিস্টেমে 101 102 এর সাথে 103 দাগও ঢুকে, আর 103-এর মালিক কিন্তু ইয়া না, সালাউদ্দিন না। যদি সালাউদ্দিন হতো তাহলে সালাউদ্দিন করতো দলিল সংশোধনের মামলা। 103 দাগের মালিক ধরেন অনুপ। অনুপ এই বেচা কিনার কোনো পক্ষ না। তাহলে এই জায়গায় অনুপের জমিও এই দলিলে দেখাইছে, তাহলে অনুপ এই জায়গায় তো সংক্ষুব্ধ। উনি অনুপ কি করবে? যদি দলিলটা নিবন্ধিত হয় তাহলে অনুপকে করতে হবে দলিল বাতিল মামলা, এবং দলিল বাতিল মামলা করলে আদালত এই দলিলের কিন্তু 2টা অংশ, ওই যে যে বাকি 2 খণ্ড আর হলো অনুপের জমি, তাহলে আদালত ওই অংশটুকুই কি করে দিবে? বাতিল করে দিবে, আর বাকি অংশ কি থাকবে? তার মানে দলিল আংশিকও বাতিল করা যায়। কত দ্বারাই? 40 দ্বারাই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের দলিল বাতিল। 39, 40 আর কত? 41। আর গ নাম্বার প্রশ্ন দেখেন যে দলিল সংশোধন। দলিল সংশোধন তো আমরা কি আগেই আলোচনা করেছি। তো দলিল বাতিল নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা দেখেন। এবং আজকে আমরা যে নোটটা দিয়েছি, আজকে এটা হলো গত দিনের নোট পড়লাম। আজকের নোটে আছে দলিল বাতিলের মামলার আর্জি, সেই আর্জি এখন আমরা পড়বো। তো সবাই আজকের নোটটা বের করেন। তো আমরা দেখি, দেখেন যে লিখিত ক্লাস 31 নাম্বার, আজকে 31 নাম্বার ক্লাস আমরা জানি। আমরা দেখি দলিল বাতিলের মকদ্দমার আরজির মুসাবিদা। দলিল বাতিলের মোকাম বিজ্ঞ সহকারী জজ আদালত ঢাকা, সূত্র দেওয়ানি মোকদ্দমার নাম 155/18। ধরেন বাদী হচ্ছে জব্বার আলী আর বিবাদী হচ্ছে জাহেদ হোসেন। এখন অনেকে আমারে জিজ্ঞাসা করেছেন যে পিতা, পিতা অনেক মামলায় তো শুধু ক খ দিয়ে চালাই দিছি, ওই জায়গা তো পিতা মাতার নাম টাম ঠিকানা লেখি না। এখন এগুলো লিখবেন কিনা? লিখতেও পারেন, নাও লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি আপনি শুধু জব্বার আলী দিয়ে ডট ডট বাদী লিখতে পারেন, অথবা শুধু জাহেদ হোসেন দিয়ে ডট ডট বিবাদী লিখতে পারেন, কোনো নাম না দিয়ে ক খ লিখতে পারেন। এটা আপনার ডিসক্রিপশনের পাওয়ার। হ্যাঁ, ফরম্যাট ঠিক থাকতে হবে। জি। বিষয় দেখেন, বিষয় বলছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 39 ধারার অধীনে দলিল বাতিলের মকদ্দমা। মকদ্দমা তায়েদাদ মূল্য কত? 4 লক্ষ টাকা। এখন আমরা চলে আসি হেতুবাদে। এইগুলার বলে হেতুবাদ। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই যে যে তায়েদাদ মূল্য, এই তায়েদাদ মূল্য কেন দেওয়া হয়েছে?
যাতে কোন কোর্টে আপনি মামলা করছেন এটা কায়দার মূল্য দেখেই তো সেটা নির্ধারিত হবে। 15 লাখ টাকা পর্যন্ত হইলে কোন কোর্ট? সহকারী জজ। আর যদি আপনার কত টাকা হয়, 25 লাখ হয়, তাহলে কত? সিনিয়র সহকারী জজ। আচ্ছা, তো দেখেন, তাহলে এখানে টেকনিক্যালি একটু ভুল আছে। সেটা হচ্ছে যে 18 সালে 4 লাখ ছিল হলো সিনিয়র সহকারী জজের, ঠিক আছে? তাহলে এই জায়গায় 18 জায়গা 20 করে দেন, 22 করে দেন। 18 জায়গা দেওয়ানি মামলা নাম 155/22 লেখেন, 155/22। তাহলে 4 লাখ এখন সহকারী জজ, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস খেয়াল করবেন, আমাদের আপনাদের এখনকার যদি প্রশ্নে কখনোই শুধু এইভাবে আসবে না যে দলিল বাতিলের মোসাবেদা লিখুন। ওই জায়গায় একটা ফ্যাক্ট থাকবে যে অমুক অমুকের অমুক বেঁচে থাকা অবস্থা পিতা মারা যাওয়ার পর সেই সম্পত্তির মালিক হয়েছে, মালিক হওয়ার পর তার প্রতিবেশী এসে দাবি করছে যে তার পিতা জীবিত থাকা অবস্থায় এই সম্পত্তি প্রতিবেশীর কাছে বিক্রি করে গেছে। এখন ওই ছেলের প্রতিকার কি, কি প্রতিকার, সেই সম্পর্কে একটা মকদ্দমা মোসাবেদা করুন। তো ওই জায়গা যে আপনার জেলা বা ওই জায়গা যে থানা, যদি জেলা থানা যদি বলে সেই অনুযায়ী লিখতে হবে। যদি কোনো জেলা থানা না থাকে তাহলে নামটা ঠিক থাকে জেলা থানা আপনার মতো করে দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে যে আমরা এতদিন যাবত তো আমরা অনার্স মাস্টার্স বা স্কুলের পরীক্ষাগুলোতে নর্মালি আপনি যা যা হুবহু পড়ে গেছেন তাই এই জায়গায় এসে মানে পরীক্ষাতে বাঁচছে সেটাই লিখছেন। কিন্তু এখন এই জায়গাও আশা করি 45-50% বাঁচবে, কিন্তু কিছু জিনিস আপনার নিজের মতো করে সাজায় লেখার অভিজ্ঞতা বা ক্ষমতা থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ আপনি যখন উকিল হবেন তখন উকিল তো দুই প্রকার, এক প্রকার হলো আসলেই জানে, আর এক প্রকার হলো কম্পিউটারে যাই যে এই এই মামলার কোনো ফরম্যাট আছে কিনা নাম নাম বসাই দেই। বুঝতে পারছেন? তো এখন ওইটা আপনি উকিল হওয়ার পরে হইয়েন, কিন্তু ওই জায়গাতে তো ফরম্যাট বসাইতে পারবেন না, ওই জায়গায় তো ফরম্যাট আপনারই লিখতে হবে। তো এখন বার কাউন্সিল চাইতেছে যে যারাই আসুক তারাই যাতে এই মোটামুটি সব জ্ঞান নিয়ে এসে পাশ করুক আর কি। দেখেন, যেহেতু আহ বাদী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল বটে, অন্যদিকে বিবাদী এলাকার প্রভাবশালী দখলবাজ ও আইন অমান্যকারী লোক বটে। তো আমাদের ইখতিয়ার সাহেব আগের দিন আপত্তি জানাইছে স্যার প্রভাবশালী দখলবাজ এগুলো না লিখলে হবে কিনা। হবে, আপনার ইচ্ছা, আপনি যদি লেখেন তো লিখবেন, না লিখলে না লিখবেন। দেখেন, যেহেতু বাদী 12/10/2000 এ জায়গা 22 লেখেন, 22, 12/10/2022 তারিখে 18 জায়গা 22 করে দেন। 12/10/2022 তারিখে তার পিতার মৃত্যুর পর জানতে পারে যে তার পিতার মৃত্যুর পূর্বে তিনি তার বসত বাড়ির, মানে বাদী জানতে পারতেছে যে তার পিতা মৃত্যুর পূর্বে তার বসত বাড়ির নিকটস্থ 1 একর জমি প্রতিবেশী জাহিদ হোসেনের নিকট বিক্রয় করেছেন। জাহিদ হোসেন হলো এই মামলার কি বিবাদী। পরবর্তীতে তিনি রেকর্ড পরিদর্শন করার পর জানতে পারেন যে দলিলটি ভুয়া। রেকর্ড পরিদর্শন করার পর জানতে পারছে কি দলিলটা ভুয়া। একটু দাঁড়ান। হ্যাঁ, হ্যালো। দাঁড়ান। তা ভাই তাহলে দেখেন আমরা যেখানে ছিলাম যে বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে যেহেতু বাদী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক, এটা মোটামুটি আপনার সকল মামলার আর্জিতেই আমরা লিখবো বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল বটে,
অন্যদিকে বিবাদী এলাকার প্রভাবশালী দখলবাজ ও আইন অমান্যকারী লোক বটে। যেহেতু বাদী গত 12/10/2022 লেখছেন, 18 না হবে কি 22 তারিখে তার পিতার মৃত্যুর পর জানতে পারেন যে তার পিতার মৃত্যুর পূর্বে তিনি তার বসত বাড়ির নিকটস্থ 1 একর জমি প্রতিবেশী জায়েদ হোসেনের নিকট বিক্রয় করেছেন। পরবর্তীতে তিনি রেকর্ড পরিদর্শন করার জন্য জানতে পারেন যে দলিলটি হচ্ছে কি ভুয়া। তো যেহেতু বিবাদী খরিদ সূত্রে এবং অন্য কোনো ভাবে উক্ত জমির মালিক নন, সেহেতু তার দলিলটি ভুয়া দলিল হিসেবে প্রতীয়মান হয়। যেহেতু দলিলটি আপনার কৃত্রিম এবং জালিয়াতির মাধ্যমে সৃষ্ট, যার আইনগত কোনো ভিত্তি নেই এবং ভুয়া, তাই আইনের বিধান অনুসারে তা কি বাতিল যোগ্য। যেহেতু দলিলটি বাতিল করা না হলে ভবিষ্যতে বাদী গুরুতর ক্ষতির সম্মুখীন হবে, যা আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব হবে না। বিবাদীর কর্তৃক জালিয়াতির মাধ্যমে সৃষ্ট কথিত দলিলের একটি স্বয়ংক্রিয়কৃত অনুলিপি আন্ডারলাইন করেন খ তফসিলে আদির সঙ্গে যুক্ত করা হলো। মানে ওই জাল দলিলের একটা কপি, সেটা আমি দিছি কার সাথে, আরদির সাথে, এবং সেটা আছে কোন তফসিলে, খ তফসিলে। দায়েরকৃত মকদ্দমায় মূল্যমানের উপর প্রয়োজনীয় কোর্ট ফি সহকারী জজের কোর্ট ফি সহকারে আর্জি পেশ করা হয়েছে। মামলাটি তামাদি বা আইনগতভাবে বাড়িত নয়। বিজ্ঞ আদালত অত্র মামলাটির জন্য কি এখতিয়ার সম্পন্ন। অতএব অতএব দেখেন যে অত্র মকদ্দমায় বাদী পক্ষে বিনীত প্রার্থনা এই যে ন্যায় বিচারের স্বার্থে বাদীর পক্ষে আমি আবারও বলি, এই যে ক খ আকারে দিয়েছি, আপনি ইচ্ছা করলে ক খ আকারে না দিয়ে আপনি ইচ্ছা করলে একেবারে কি প্যারা আকারে দিতে পারেন, এটা আপনার বিষয়। তো তবে ক খ আকারে দিলে হয় কি, এই জিনিসটা আপনার চোখে বাঁধে যে কতে কি আছে, খতে কি আছে, গতে কি আছে, গতে কি আছে। বাদীর পক্ষে এবং বিবাদীর বিপক্ষে ক তফসিল শব্দটা করতেন, ক তফসিল বর্ণিত। তার মানে এই আরজিতে আমার তফসিল আছে কয়টা, দুইটা, একটা হলো ক তফসিল আর একটা হচ্ছে খ তফসিল। ক তফসিল বর্ণিত সম্পত্তি সম্পর্কে বিবাদী কর্তৃক সৃজিত তর্কিত তফসিল বর্ণিত দলিলখানা বাতিল ও অকার্যকর মর্মে ডিগ্রি প্রদান করতে। খতে দেখেন অত্র মকদ্দমার ডিগ্রির একটি অনুলিপি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস প্রেরণের নিমিত্তে যথাবিহিত আদেশ দিতে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারকে বাতিলকৃত দলিলের রেজিস্ট্রারের যথাস্থানে দলিল বাতিলের ডিগ্রি সারমর্ম লিপিবদ্ধ করতে যথাবিহিত আদেশ দিতে। বিবাদী কর্তৃক বাদীকে অত্র মকদ্দমার যাবতীয় খরচ প্রদান করতে। এই যে আমরা আর দিতে যে খরচটা চাচ্ছি, এই খরচটা দেওয়ানি কার্যবিধির কোন ধারার খরচ জানেন? জেনারেল কস্ট নাকি কম্পেনসেটরি কস্ট নাকি কস্ট ফর ডিলে, কোনটা বলেন? এটা হলো 35 ধারার খরচ। 35 ধারা পড়ছিলাম না, জেনারেল কস্ট কোন নির্দিষ্ট অ্যামাউন্ট নাই এবং ওটার উপর সুদ কয় পার্সেন্ট, 5%। এই জায়গা বাদী ওই দলিল বাতিলের সাথে সাথে আমি চাইতেছি দলিল বাতিল করা হোক, এক, ডিক্রির কপিটি নিবন্ধন অফিসে পাঠানো হোক, দুই, নিবন্ধন অফিসের রেজিস্ট্রেশন কর্মকর্তা যাতে ওইটা মুছে ফেলে, তিন, সেই সাথে সাথে আমার এই যে যে মামলা বাবদ যে খরচ হলো সেই খরচও আমি চাইতেছি কত, চার। এবং সবশেষে দেখেন আদালতের বিবেচনা মতে আন্ডারলাইন করেন অন্যান্য প্রতিকার যা বাদী আইনগত ও ন্যায় বিচার পাওয়ার হকদার তা বাদীকে প্রদানের আদেশ দিতে অর্জিত। এবং আদালতের এমন আদেশে বাদী পক্ষ চির কি থাকবে, কৃতজ্ঞ থাকবে। তো এই মোটামুটি আমাদের আর্জির চাওয়া শেষ। এখন নর্মালি হয় কি মামলায় মূল যে মামলার আর্জি সেটা তো আপনার কয়েকশো পেজেরও হয়। এখন ওরকম একটা লিখতে গেলে তো আপনার তাহলে এক পরীক্ষাই শেষ, ওই আর্জি লিখবেন আর কিছু লেখা লাগবে না। এই জায়গা অথবা কেন ওই জায়গা তো আমার বিস্তারিত উল্লেখ করতে হয় যে অমুক মৌজার এত নাম্বার খতিয়ানের আর এস খতিয়ান নাম্বার এত, দাগ নাম্বার এত, এত বিস্তারিত ওই জায়গায় টোটালি মানে ঘটনাগুলো উল্লেখ করে। কিন্তু এই জায়গা তো আমার অত বিস্তারিত, আমি জাস্ট আমার দেখাই দেবো ফরম্যাটটা ঠিক আছে কিনা। তাহলে দেখেন এই জায়গা তফসিল, ক তফসিলে আছে হচ্ছে ওই জমির পরিমাণ, মানে যে জমি নিয়ে জাল দলিল তৈরি করছে, মৌজা আদাবর জমির পরিমাণ 1 একর, এটা আপনার ইচ্ছা মতো যে চৌহদ্দির দক্ষিণে কি, পূর্বে কি, পশ্চিমে কি, উত্তরে কি, আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। ক তফসিলে দেখেন তর্কিত দলিল। তর্কিত দলিল মানে হচ্ছে ওই যে দলিলটা আপনার জাল, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি যে দলিল নং এত, দলিলের রেজিস্ট্রেশনের তাং রেজিস্ট্রেশনের তাং এত, জমির পরিমাণ 1 একর, দলিলদাতা সালেহ আলী। এই জায়গায় সালেহ আলী কেন লিখলাম জানেন? আপনি একেবারে উপরে দেখেন বাদীর পিতার নাম কি, সালেহ আলী।
আর বিবাদী দলিলের গ্রহীতা হচ্ছে কি, বিবাদী কে, বিবাদীর এই জায়গার নাম কি, জাহেদ হোসেন। তাহলে এই জায়গা বিবাদী কে, জাহেদ হোসেন। সেই জায়গাটা বুদ্ধি খাটাইতে হবে, এই জায়গায় আবার অন্য দুইটা নাম দিয়েন না। বুঝেন কিনা? হ্যাঁ, পাইস করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই, কারণ আমি যেদিন থেকে জানছি রেজিস্ট্রেশন 10 বছর আগে হোক, যেদিন থেকে জানছি সেদিন থেকে 3 বছর। আমি জানছি কত সালে, 22 সালে, 22 সাল থেকে 3 বছর। বুঝতে পারছেন? তো সত্য পাঠ দেখেন যে উপরোক্ত আর্জির যাবতীয় বিবরণ আমার বক্তব্য সত্য ও সঠিক জেনে আমার নিযুক্ত অ্যাডভোকেটের চেম্বারে বসে নিজ নিজ স্বাক্ষর করলাম। বাদীর স্বাক্ষর, বাদী আমার পরিচিত এবং আমার সামনে নিজ স্বাক্ষর প্রদান করেছেন অ্যাডভোকেট। তো এই হলো মোটামুটি আমাদের আর মামলার আর্জি। এখন আপনারা বলেন তো, মামলা আসলে কি, আর্জি লেখা কি মানে না পড়লে মনে হতো জটিল, অ্যাকচুয়ালি মামলা কিন্তু মানে ওই খালি দরখাস্ত আর মামলা কিন্তু একই, খালি কিছু জিনিস আমার মনে রাখতে হবে। দরখাস্তে আসবে হলফনামা, আর এই জায়গায় কি সত্য পায়। দরখাস্তে তায়েদাত মূল্য লাগে না, এই জায়গায় লাগে কি তায়েদাত মূল্য। আর দরখাস্তে একটা মিস কেস যদি হয়, তাহলে মিস কেস নাম্বার এত, সূত্র উদ্ভূত দেওয়ানি মামলা নন এত। আর মিস কেস যদি না হয় তাহলে ওই মানে দেওয়ানি মামলা না গেল। বুঝেন কিনা? আচ্ছা, আমরা চলে আসবো আমাদের যে সাজেশনের যে 7 নাম্বার প্রশ্ন সেখানে। সাজেশনের যে 7 নাম্বার প্রশ্ন, এ অনলাইনে যারা আছেন আপনারা কি কথা শুনতে পাচ্ছেন ভাই? বিপ্লব জি মজুমদার, স্যার, সুজন, ক্লিয়ার স্যার। সোহাগ, নজরুল সাহেব, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? জি না স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার ভালো ঠিক আছেন? আছে স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। ধন্যবাদ। দেখেন, তো আমরা দেখি আহ 1 নাম্বারে যদি 7 নাম্বার প্রশ্নটা আমরা দেখি যে ঘোষণামূলক ডিগ্রি বলতে কি বোঝায়, কোন কোন মামলায় এবং কোন কোন পরিস্থিতিতে ঘোষণামূলক ডিগ্রি দেওয়া যেতে পারে, এই ধরনের ডিগ্রি কাদের উপর বাধ্যতা। পরীক্ষার প্রশ্ন আসছে যে ঘোষণামূলক ডিগ্রি বলতে কি বোঝায়, কোন কোন মামলা এবং কোন কোন পরিস্থিতিতে ঘোষণামূলক ডিগ্রি দেওয়া যেতে পারে, এবং এই ধরনের ডিগ্রি কাদের উপর বাধ্যতা। একটু আমরা যদি ঘোষণামূলক ডিগ্রি, কিন্তু ঘোষণামূলক মামলা যেটা, এটা দলিল বাতিলের মামলায় ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। তারপরেও যদি আমি বলি যে ঘোষণামূলক মামলা আসলে কখন করে, যখন কোনো স্থাবর অস্থাবর সম্পত্তিতে আপনার স্বত্বের অধিকার আছে এবং সেই স্বত্বের অধিকার কেউ অস্বীকার করেছে অথবা অস্বীকার করার উদ্যোগ নিয়েছে। আপনি একটা জায়গার দখলে আছেন, পাশের থেকে আর একজন বলতেছে যে এই জায়গার মালিক তুমি না, এই যে আমি দেখো মালিক। তাহলে আমার সত্যকে সে কি করছে, অস্বীকার করতে, অস্বীকার করার উদ্যোগ নিচ্ছে, তাহলে আমাকে মামলা করতে হবে কি, ঘোষণামূলক। অথবা আপনি একটা পদে আছেন, আপনার পদকে অস্বীকার করছে বা অস্বীকার করার উদ্যোগ নিয়েছে। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ঘোষণামূলক মামলা করতে হলে অলরেডি ওই সত্ত্বের অধিকার আপনার থাকতে হবে বা পদের অধিকার কি থাকতে হবে। ভবিষ্যতে আপনার সত্ত্বের অধিকার হবে বা ভবিষ্যতে পদের অধিকার হবে, তাহলে কিন্তু আপনি ঘোষণামূলক মামলা করতে পারবেন না। এলো এক। ঘোষণামূলক মামলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে আমাদের কততে, কত দাঁড়ায়, 42 দাঁড়ায়। ধন্যবাদ। আচ্ছা, এখন এই ঘোষণামূলক মামলার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে আমরা পূর্ব বিস্তারিত, তার আগে আপনাদের একটু বোঝাচ্ছি। সেটা হচ্ছে ঘোষণামূলক মামলার ক্ষেত্রে আমার আনুষঙ্গিক প্রতিকার চাওয়া বাধ্যতামূলক। মানে আমি যদি ঘোষণার সাথে সাথে আমার আরো কিছু চাওয়ার সুযোগ থাকে, তাহলে আমার ঘোষণার সাথে সাথেই চাইতে হবে। যদি আমি না চাই, তাহলে আদালত আমাকে কোনো ঘোষণা দিবে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনি জমির দখলে নাই, জমির মালিক আপনি ঠিক আছে কিন্তু দখলে নাই, তখন শুধু সত্য ঘোষণা চাইলে হবে না, সত্যের সাথে সাথে আমার চাইতে হবে কি, দখল। যদি শুধু ঘোষণা আপনি চান, তাহলে আপনার আনুষঙ্গিক প্রতিকার আরো চার কি ছিল, সুযোগ ছিল, কিন্তু আপনি চান নাই, সেই ক্ষেত্রে আদালত কোনো ঘোষণা মঞ্জুর করবে না। তাহলে ঘোষণামূলক মামলার ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার চাওয়া আমার জন্য কি, বাধ্যতামূলক। যদি এরকম হয় যে আমি ঘোষণামূলক মামলা করে ফেলছি ভুলবশতই, আমার আনুষঙ্গিক প্রতিকার আমি চাই নাই, তাহলে এখন প্রতিকার কি? এখন প্রতিকার দুইটা। এক, আমি আরজি সংশোধনের দরখাস্ত দিয়া যে প্রতিকারটা আমার চাওয়া ছিল সেটা আমি আরজি সংশোধনের দরখাস্তের মাধ্যমে চাইবো। বুঝলেন কিনা? অথবা আমি মামলা প্রত্যাহার করতে চাইতে পারি যে ওর ওনার আমার মামলাটা প্রত্যাহার করা হোক, কি শর্তে, পুনরায়
দায়েরের শর্তে 23 আদেশের এক বিধি, 23 আদেশের এক বিধি পুনরায় দায়েরের শর্তে আমার ফর্মাল ডিফেক্ট আছে। কি ডিফেক্ট আছে? ফর্মাল ডিফেক্ট, যাতে আমারে প্রত্যাহার করার অনুমতি দিল এবং আমি পুনরায় দায়েরের শর্তে, যে আমি যেটা আমি চাই নাই সেটা সহ আমি মামলাটা আবার দায়ের করব। এটা কিন্তু আপনার বার টু ফার্দার সুট 12 ধারা বা রেস জুডিকাটা দ্বারা বারিত হবে না। যদি আমি অনুমতি নিয়ে প্রত্যাহার করি তাহলে রেস জুডিকাটা বা 12 ধারা বার টু ফার্দার সুট দ্বারা বারিত হবে না। তো এই হলো মোটামুটি আমার ঘোষণামূলক মামলার কথাবার্তা। আর একটা কথা আছে হলো 43 ধারায়। 43 ধারা বলছে ইফেক্ট অফ ডিক্লারেশন। ইফেক্ট অফ ডিক্লারেশন, ঘোষণামূলক মামলার রায় শুধুমাত্র পক্ষগণের উপর বাধ্যকর। ওই মামলার পক্ষ যারা তাদের উপর বাধ্যকর, যারা অন্য কোনো ব্যক্তি থার্ড পার্টি তারা মানতে বাধ্য না। কেমনে? আমরা যখন পড়বো বইয়ের একটা উদাহরণ আছে, পড়লে বিস্তারিত বুঝবেন। যে একজন ব্যক্তি মামলা করছে, ধরেন ডিপজল মামলা করছে তার বউ প্লাস শাশুড়ি, এই মর্মে। বইয়ের উদাহরণ এরকম আছে যে অমুক হচ্ছে আমার বউ আর অমুক হচ্ছে আমার শাশুড়ি, এই মর্মে আমার ঘোষণা দেয়া হোক। বুঝতে পারছেন? তাহলে আদালত ঘোষণা দিল যে নিপুণ হচ্ছে ডিপজলের ওয়াইফ এবং নিপুণের মা হচ্ছে ডিপজলের শাশুড়ি। তাহলে বলেন তো, ডিপজলের পক্ষে যে ডিক্রিটা দিল, এই ডিক্রিটা বাধ্যকর কার কার উপরে? ডিপজলের উপরে, ওই আমার নিপুণের উপরে আর নিপুণের মায়ের উপরে। এটা কিন্তু তানভীরের উপর বাধ্যকর না, বা অন্য কোনো ব্যক্তির উপর বাধ্যকর না। কিছুদিন পরে মিশা সওদাগর আইসা বলতেছে যে নিপুণ হলো তার স্ত্রী, এই মর্মে ঘোষণামূলক মামলা করছে। বুঝতে পারছেন? এখন ওই যে মিশা সওদাগর আইসা যে নিপুণরে অলরেডি দাবি করতেছে যে তার স্ত্রী মর্মে ঘোষণা চাওয়া হোক, এখন মিশা সওদাগর কিন্তু আগের মামলার ডিক্রি দ্বারা বাধ্যকর না। বুঝেন কিনা? এবং আদালত সার্বিক দিক বিবেচনা করে যদি মনে হয় যে নিপুণ আসলেই মিশা সওদাগরের স্ত্রী, তাহলে এই মর্মে ঘোষণা দিতে পারে। কিন্তু এই জায়গায় ওই মামলায় নিপুণ বলতে পারবে না যে ওনার আমি যে ডিপজলের স্ত্রী আগেই ঘোষণা দেওয়া হয়ে গেছে, আগেই ঘোষণা দেওয়া হয়েছে, বাট ওইটা বাধ্যকর কার উপরে? এটা মিশার উপরে কিন্তু বাধ্যকর না। তো ইফেক্ট অফ ডিক্লারেশন এটা অ্যাকচুয়ালি আমার আলোচনা করা হয়েছে কত ধারায়? 43 ধারায়। আমরা বিস্তারিত পড়বো, জাস্ট আপনাদের একটু সার সংক্ষেপটা আলোচনা করলাম। এখন আমরা মূল প্রশ্নের উত্তরে চলে আসি। দেখেন, তো ঘোষণামূলক মামলার ডিক্রি যদি বলি, সহজ কথা, ঘোষণামূলক মামলায় যে ডিক্রি দেয় সেটারই কি বলে? ঘোষণামূলক ডিক্রি। কি বুলবুল যাবেন কোথাও? করি দেখেন বারবার, দেখেন সব পারবেন? সব পড়াইতে পারবো না কেন? না পড়াই যদি না সারি তাই শেষ হবে কিভাবে? দেখেন, আমাদের আগামী দিন মঙ্গলবারে সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ। দেখেন, আজকেই শেষ করতে পারতাম, তবে আজকে শেষ হবে না, আগামী দিন শেষ হবে। দেখেন, কোন ব্যক্তির আইনানুগ পরিচয়, আন্ডারলাইন করেন লিগাল ক্যারেক্টার, বা সম্পত্তিতে স্বত্বের অধিকারী কোনো ব্যক্তির অধিকার ঘোষণা চেয়ে যে মকদ্দমা দায়ের করা হয় তা হলো কি? ঘোষণামূলক মকদ্দমা। আর ঘোষণামূলক মকদ্দমায় আদালত ঘোষণা মঞ্জুর করে যে ডিক্রি দেয় তা হলো ঘোষণামূলক ডিক্রি। সহজ কথা, যে ঘোষণামূলক মামলায় যে ডিক্রি দেয় সেটা হলো ঘোষণামূলক ডিক্রি। উদাহরণ দেখেন, এ মারা গেছে, বি এসে দাবি করে সে হলো এ এর দত্তক পুত্র। মানে এ একজন ব্যক্তি, সে মারা গেছে, মারা যাওয়ার পর বি এসে বলতেছে যে যে মারা গেছে আমি হলো তার দত্তক পুত্র, এবং সে এর সম্পত্তির পাওয়ার উত্তরাধিকার পাওয়ার অধিকারী। কিন্তু এই দাবি এর সন্তানরা কি করে? অস্বীকার করে। তারা বলতেছে যে আমার বাবা বেঁচে থাকা অবস্থায় সে এমন কিছু বলে যায় নাই যে তুমি যে দত্তক এটা তো আমরা জানতাম না। তো তারা কি করেছে? অস্বীকার করেছে। এই ক্ষেত্রে আহ বি যে এর দত্তক পুত্র, তার ঘোষণা চেয়ে বি মকদ্দমা দায়ের করতে। আর এই ক্ষেত্রে বি এসে যেহেতু দাবি করতেছে, অস্বীকার করতেছে কারা? এর সন্তান না। সে তো ঘোষণামূলক মামলা বি করবে যে আমি হলো অমুকের আদালতে সে ঘোষণা চাইবে আমি হলো মৃত এর পুত্র, এই মর্মে ঘোষণা দেওয়া হোক। ঘোষণাটি কিন্তু বি এর জন্য গুরুত্বপূর্ণ, কারণ সে যদি এর দত্তক পুত্র না হয় তাহলে কিন্তু সে এর সম্পত্তির অধিকারী হবে না। এখন আমরা সামনে পড়বো যে ঘোষণা ইতিবাচক হতে পারে, ঘোষণা নেতিবাচক হতে পারে। এই জায়গায় বি এর মামলা করার আগে ইচ্ছা করলে এর সন্তান না মামলা করতে পারে কি চেয়ে? যে বি এর দত্তক পুত্র নয়, এই মর্মে ঘোষণা।
তারা যদি আগে মামলা না করে তাহলে মামলা করবে, এও মামলা করতে পারে। এটা হচ্ছে কি, বি যে এ এর পুত্র সেই মর্মে ঘোষণা। বুঝেন কিনা? এখন যদি এরকম হয়, বলেন তো, যদি এরকম হয় যে এর সন্তানরা আগে মামলা করছে, সন্তানরা আগে মামলা করছে যে বি এর দত্তক পুত্র না এ মর্মে ঘোষণা চেয়ে, তা আদালত ধরেন সিদ্ধান্ত ঘোষণা দিছে এবং আদালত ঘোষণা করলো বি এর দত্তক পুত্র না, বি এর দত্তক পুত্র না, তাহলে পরবর্তীতে বি আবার ঘোষণা চেয়ে মামলা করতে পারবে কিনা যে বি হলো এর দত্তক পুত্র? বলেন তো, পারবে কিনা? পারবে স্যার। জি। হ্যাঁ, মামলা মামলা করতে পারবে বলতে বোঝাচ্ছি যে মামলা করলে প্রতিকার পাবে কিনা। মামলা করলে, মামলা করলে সেটা কিন্তু রেস জুডিকাটা দ্বারা কি হয়ে যাবে, বাড়িতে হয়ে যাবে, কারণ দুইটার বিচার্য বিষয় কিন্তু ঘুরাইয়া একই। বুঝেন কিনা? কারণ আদালত অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে পি এ এর দত্তক পুত্র না। তাহলে পরবর্তীতে সে যদি আবার মামলা করে যে আমি হলাম এ এর দত্তক পুত্র, এই মর্মে ঘোষণামূলক মামলা করলে তখন ওই যে বি এর যে এ এর যে সন্তানরা আছে তারা আদালতে বলবে যে ওনার এই রিলেটেড একটা মামলা অলরেডি কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে, সো এটা কি দ্বারা বাড়িতে হবে, রেস জুডিকাটা দ্বারা। জি। তানভীর সাহেব ঘুম আসছে? কি উদাহরণ দিলাম বলেন দি? যে এখানে দত্তক পুত্রের বিষয়টা দুইটা মামলায় একই বিষয়, তাই তৃতীয় মামলাটা রেড জুডিকার দ্বারা বাড়ি দেবে। আচ্ছা, এখন দেখেন আমরা চলে আসি যে যে বিষয়ে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়। আহ যে বিষয়ে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়, সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের 42 ধারায়, 42 ধারার অধীন বল দিবেন দুইটি বিষয়ে ঘোষণামূলক ডিক্রির জন্য মোকদ্দমা দায়ের করা যেতে পারে। কয়টা বিষয়ে? দুইটা বিষয়। কি কি দেখেন? বাদীর আইনগত পরিচয়ের জন্য, অথবা আহ সম্পত্তিতে বাদীর কোনো অধিকার বিষয়। সম্পত্তিতে কোনো অধিকার বিষয় মানে হলো সম্পত্তিতে সত্ত্বের অধিকার, ঠিক আছে? একটা হলো আইনগত পরিচয়ের অধিকার আর একটা হচ্ছে কি, সত্ত্বের অধিকার। এখন আমরা যদি চলে আসি যে কোন কোন মামলায় এবং কোন কোন পরিস্থিতিতে ঘোষণামূলক ডিক্রি দেওয়া যেতে পারে বা ঘোষণামূলক মোকদ্দমায় প্রতিকার পাওয়ার শর্তাবলী দেখেন। মোকদ্দমা দায়েরের সময় বাদী অবশ্যই আন্ডারলাইন করবেন কোন আইনগত পরিচয়ের অধিকারী হবে, মানে যখন সে দায়ের করতেছে ইতিমধ্যেই সে একটা আইনগত পরিচয়ের অধিকারী। আইনগত পরিচয় বলতে আইন কর্তৃক আরোপিত কোনো পরিচয়। এই আইনের অধীন আইনগত পরিচয় বলতে আন্ডারলাইন করেন কোনো চুক্তি বা টর্ট হতে সৃষ্ট নয়, কিন্তু আইন স্বীকৃত কোনো ব্যক্তি বা বিশেষ অধিকারকে বোঝায়। যেমন বৈধতা, বিবাহ, তালাক, দত্তক ইত্যাদিতে আইনগত মর্যাদা। যেমন বাদী কোনো শিশুর পিতা নয় মর্মে ঘোষণা মোকদ্দমা, বা বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা। চুক্তি সৃষ্ট কোনো অধিকার না, চুক্তি সৃষ্ট কোনো অধিকার না হচ্ছে এরকম যে আমি একটা স্থাবর সম্পত্তি বিক্রি করতে চাইছি, অনুপ কিনতে চাইছি, আমাদের মধ্যে বায়না চুক্তি হয়েছে। কি হয়েছে? বায়না চুক্তি। বায়না চুক্তি হওয়ার পরে আমি বললাম অনুপরে যে আমি আপনার কাছে আমি জমি বিক্রি করব না। এখন অনুপ কি এই রিলেটেড বিষয়ে ঘোষণামূলক মামলা করতে পারবে কিনা বলেন? এই জায়গায় কিন্তু ঘোষণামূলক মামলা করার সুযোগ নাই। এই জায়গায় উনি ওই চুক্তি রিলেটেড হইলে উনি হয় বলবতের মামলা করবে, নাহলে রদের মামলা করবে, নাহলে ক্ষতিপূরণের মামলা করবে, না হলে কি নিষেধাজ্ঞার মামলা করবে। তাহলে চুক্তি সৃষ্ট কোনো বিষয় থেকে কিন্তু ঘোষণামূলক মামলা করা যায়। পরেরটা দেখেন, বাদী কোনো সম্পত্তিতে সত্ত্বের অধিকারী, পার্সন এন্টাইটেল টু প্রপার্টি হবে। কিসের অধিকারী হবে? সত্ত্বের। অর্থাৎ মকদ্দমা দায়েরের সময় সম্পত্তিতে বাদীর স্বার্থ, আন্ডারলাইন করেন, স্বার্থ বিদ্যমান থাকতে হবে। যখন দায়ের করছে ওই মুহূর্তেই তার কি থাকতে হবে? স্বার্থ। তো যদিও সম্পত্তি ব্যবহার এবং ভোগ করা দূরবর্তী হতে পারে, যদিও আপনি সম্পত্তি ব্যবহার বা ভোগ করা এটা দূরবর্তী হতে পারে, আপনার জায়গা, আপনি মালিক, বাট আপনি আপনার ফাঁকা পড়ে আছে, থাকেন ঢাকা, ফাঁকা পড়ে থাকলেও দখলে আপনার আছে বলেই কি ধরে নেওয়া হবে। তারপরে দেখেন ভবিষ্যতে আন্ডারলাইন করেন বাদী সম্পত্তির স্বার্থের বা সত্ত্বের অধিকারী হবে, এই কারণে সে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করার অধিকারী না। যেমন বাদী দখলে থাকা অবস্থায় সত্ত্বের ঘোষণা চেয়ে মামলা করতে পারে। ধরেন এরকম হলো যে আপনার বাবা, একজন ব্যক্তির বাবা মারা যাওয়ার পরেই তো সে বাবার সম্পত্তির মালিক হবে নাকি? বাবা যতদিন বাবা বেঁচে থাকে বাবার সম্পত্তি কি সন্তানের এখনো কি হয়েছে সম্পত্তি? হয় না। এখন একজন ব্যক্তি আইসা
তার বাবার সম্পত্তির কথা অস্বীকার মানে বাবারে বলতেছে যে এই সম্পত্তি হলো আমার। এখন ছেলে কি ওই ব্যক্তির বিরুদ্ধে ঘোষণা মামলা করতে পারবে? ধরেন আনোয়ারুল হক সাহেব বেঁচে থাকা অবস্থায় আনোয়ারুল হক সাহেবের জমি, সেই জায়গায় ওনার প্রতিবেশী এসে বলতেছে যে এই জমি হলো তার, বা ওনার সত্য, আনোয়ারুল হক সাহেবের সত্য অস্বীকার করতেছে। এখন আনোয়ারুল হক সাহেবের ছেলে কি ওই ব্যক্তির বিরুদ্ধে সত্যের মামলা করতে পারবে? বলেন তো পারবে? এখনো আনোয়ারুল হক সাহেবের যদি, উনি যখন থাকবে না তখন না ওই ছেলে মালিক হবে। এখন কি ছেলে মালিক হয়েছে? আর তাহলে এখন সত্যের মালিক কার করতে হবে, মানে সত্যের মামলা কার দায় করতে হবে? আনোয়ারুল হক সাহেবকে। বুঝেন কিনা? সে যদি বলে যে এই আমার বাবার অবর্তমানে তো আমি মালিক হবো, তাহলে আমার মামলা করলে সমস্যা কি হবে? না। আচ্ছা, 3 নাম্বার দেখেন যে বাদীর এমন আইনগত পরিচয় বা সম্পত্তি সংক্রান্ত যে কোনো অধিকার, আন্ডারলাইন করেন, বিবাদী কর্তৃক অস্বীকার করা হবে বা বিবাদী অস্বীকার করতে উদ্যোগ গ্রহণ করে। অর্থাৎ বিবাদী কর্তৃক বাদীর সত্যের জন্য হুমকি বা বিপজ্জনক কোনো কর্ম করা হবে বা হতে পারে। 4 নাম্বার দেখেন, আন্ডারলাইন করবেন, বাদী প্রার্থিত ঘোষণা ছাড়া অন্য কোনো আনুষঙ্গিক প্রতিকার বা গোল্ডেন ফার্দার রিলিফ প্রার্থনা করতে সক্ষম হলে সেই সকল আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করবে। যদি তার আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই কি আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। দেখেন, যদি সে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করে তাহলে আদালত ঘোষণামূলক ডিগ্রি দিতে কি করবে? অস্বীকার করবে। কারণ 42 ধারায় শেষে বলা হয়েছে যেখানে বাদী শুধুমাত্র সত্যের ঘোষণা ছাড়াও আরো প্রতিকার দাবি করতে পারে কিন্তু তা করা হতে বিরত থাকে, সেখানে আদালত তেমন কোনো ঘোষণা দিবেন। আচ্ছা, এখন দেখেন, যদি প্রথম 3টি শর্ত পূরণ না হয় তাহলে আদালত মামলা খারিজ করে দিবে। প্রথম 3টা শর্ত হলো কি কি? যে তার একটা আইনগত পরিচয়ের অধিকার হবে, সম্পত্তিতে সত্ত্বের অধিকার হবে, এবং 3 নাম্বার হচ্ছে আর একজন এটা অস্বীকার করবে, সত্ত্বের অধিকার বা সম্পত্তির অধিকার কি করবে? অস্বীকার করবে। এই হলো প্রথম 3টা শর্ত। আর 4 নাম্বার শর্ত হলো আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে হবে। তাহলে দেখেন, আন্ডারলাইন করেন যে যদি প্রথম 3টি শর্ত পূরণ না হয় তাহলে আদালত মোকদ্দমাটি কি করে দিবে? খারিজ করে দিবে। যদি প্রথম 3টি শর্ত পূরণ হয়, কিন্তু আন্ডারলাইন করেন চতুর্থ শর্তটি পূরণ হয়নি, মানে প্রথম 3টা ঠিক আছে বাট কনসিকুয়েন্সিয়াল রিলিফ সুযোগ ছিল কিন্তু চাওয়া হয়নি, অর্থাৎ প্রয়োজনীয় আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা হয়নি, সেক্ষেত্রে আদালত ঘোষণাটি মঞ্জুর করবে না। ঘোষণামূলক ডিগ্রি বাদীর কোনো নতুন কোনো অধিকার সৃষ্টি করে না, বরং বাদীর বিদ্যমান অধিকারকে ঘোষণা করে। ঘোষণামূলক ডিগ্রি বাদীর কোনো নতুন অধিকার সৃষ্টি করে না, বাদী যে যে অধিকার আছে সেটারই আবার ঘোষণা করে। তাই মকদ্দমা দায়ের করার সময় বাদীর অধিকার বিদ্যমান থাকতে হবে। বাদী ভবিষ্যতে কোনো অধিকার অর্জন করবে তার ঘোষণা চেয়ে মকদ্দমা দায়ের করতে পারে। এবার আমরা চলে আসি, পরীক্ষায় প্রশ্ন আসে যে আনুষঙ্গিক প্রতিকার বা ফার্দার রিলিফ কি? অনেক সময় আসে যে কনসিকুয়েন্সিয়াল রিলিফ কি। দেখেন যে ঘোষণামূলক মকদ্দমার সাথে বাদী যেসব প্রতিকার প্রার্থনা করতে পারে সেই সব প্রতিকারকে আনুষঙ্গিক প্রতিকার বা ফার্দার রিলিফ বলে। তারপরে দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় বলা হয়েছে যেখানে বাদী শুধুমাত্র সত্যের ঘোষণা ছাড়াও, এই ব্র্যাকেটটা কেটে দেন, ব্র্যাকেট আছে না একটা, দেখছেন, সত্যের ঘোষণা ছাড়াও আরো প্রতিকার দাবি করতে পারতো কিন্তু তা করা হতে বিরত থাকে, আদালত তেমন ঘোষণা দিবে না। অর্থাৎ এই ক্ষেত্রে আদালত মকদ্দমাটি খারিজ করবে না কিন্তু দাবিকৃত ঘোষণাও মঞ্জুর করবে না। তারপরে দেখেন যে যেখানে বাদী শুধুমাত্র সত্যের ঘোষণা ছাড়াও আরো প্রতিকার দাবি করতে পারত সেখানে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা, আন্ডারলাইন করেন, বাদীর জন্য বাধ্যতামূলক। এই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করলে আদালত কোনোভাবেই ঘোষণা মঞ্জুর করবে না, বরং একটা পর্যায়ে গিয়ে ওই মামলা খারিজ করে দিবে। কি করে দিবে বলেন? খারিজ করে দিবে। উদাহরণটা দেখেন, উদাহরণ যদি আমরা পড়ি, যদি বাদী সম্পত্তির দখলে না থাকে, আন্ডারলাইন করেন, বাদী সম্পত্তির দখলে নাই এবং বাদী যদি আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল দাবি না করে শুধুমাত্র সত্য ঘোষণার মকদ্দমা দায়ের করে তাহলে আদালত সত্য ঘোষণা মঞ্জুর করবে না। অর্থাৎ যে ক্ষেত্রে বিবাদী বিরোধীয় সম্পত্তির দখলে থাকে এবং বাদী দখলে থাকে না সেই ক্ষেত্রে সত্য ঘোষণার মকদ্দমায় বাদীকে অবশ্যই দখলের দাবি করতে হবে, যদি তা না করে তাহলে আদালত সত্য ঘোষণা মঞ্জুর করবে না। বুঝেন কিনা? দখলে আছে বিবাদী
আমি মালিক ঠিক আছে, কিন্তু আমি শুধু সত্য চাইলে হবে না, আমার দখলে ওই জায়গা চাইতে হবে। যে ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার দাবি করা উচিত ছিল, সেই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার দাবি না করলে আদালত কোনো ঘোষণা মঞ্জুর করবে না। তার কারণ হলো আন্ডারলাইন করেন মোকদ্দমার বহুত্ব নিবারণের জন্য। এখন আপনার কাছে মনে হইতে পারে যে আমি আনুষঙ্গিক প্রার্থনা করি নাই, তাতে কি হয়েছে, আমি আলাদা আনুষঙ্গিক প্রতিকার নিয়ে আলাদা মামলা করি। না, আপনি দুইটা প্রতিকার, দুইটা জ্ঞানজামি তো একসাথে মিটানোর সুযোগ ছিল। আপনি যখন দুইটা বিষয় নিয়ে দুইটা মামলা করবেন, তাহলে আদালতে মামলার চাপ বেড়ে যাবে না ভাই? তাহলে আদালত এই নিয়ম করতে কেন? ঘোষণার সাথে আপনি কি চাওয়া, আনুষঙ্গিক প্রতিকার চাইলে মামলার বহুত্ব নিবারণ হবে, মানে মামলা কি কমবে, জট কমবে বা চাপ কমবে, অর্থাৎ একটা মামলাই ওই সবগুলা মীমাংসা করা সম্ভব ছিল। যেমন যেখানে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল দাবি করা উচিত ছিল, কিন্তু আপনি দাবি না করে শুধুমাত্র ঘোষণার জন্য মোকদ্দমা দায়ের করেছেন, এই ক্ষেত্রে যদি আদালত আপনার ঘোষণাটি মঞ্জুর করে, তাহলে আপনি পুনরায় দখলের জন্য মোকদ্দমা দায়ের করবেন, অথচ দখল এবং ঘোষণা দুইটি বিষয় একই মোকদ্দমায় নিষ্পত্তি করা সম্ভব। তাহলে সালাউদ্দিন বুলবুল ভাই একটু বলেন তো, যে ঘোষণামূলক মামলায় আনুষঙ্গিক প্রতিকার যে চাইতেই হবে, এটা আপনার দৃষ্টিকোণ থেকে বলেন কেন এটা বাধ্যতামূলক করা হলো? একটা চাইলে তো আর একটা চাইলে যান, এই জন্য পূর্ণাঙ্গ সেই জন্য চাইতে হবে যে তাই। মানে যা চাওয়ার তুমি একবারে চাও, হ্যাঁ, বারবার আসলে তো জিনিসটাও খারাপ দেওয়া যায় নাকি? একবার এই জিনিস, কালকে ওই জিনিস, অর্থাৎ একসাথেই চাওয়ার সুযোগ আমরা বহুত ছিল। এ জগতে, মানে জগৎ তো না, মানে মানুষ, আপনি একজনের কাছেই বারবার চাইলেও সেটা রাগ হবে না, বা বারবার ভুল করলেও রাগ হবে না, সেটা হলো সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ ছাড়া মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, হাজবেন্ড বলেন, ওয়াইফ বলেন, একসময় আপনি যখন ভুল করতে করবেন করবেন, এক মাসে বিরক্ত কিন্তু হবেই, এটাই স্বাভাবিক ভাই। তো এই আর কি দেখেন। তো আমরা দেখি যে যে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে। এখন আমরা চলে আসি যে ঘোষণামূলক মামলা কে পারে বলেন তো? দলিল সংশোধনের মামলা করতে কে পারে? পক্ষ। চুক্তি রদ কে পারে? চুক্তি রদের মামলা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পারে, চুক্তির পক্ষ ছাড়া অন্য কেউ পারে। আর দলিল বাতিল যে কোনো ব্যক্তি, দলিলের পক্ষ হইতে হবে এমন কোনো কথা না। এবার আমরা দেখি ঘোষণামূলক মামলা কে দায়ের করতে পারে। দেখেন, যে ব্যক্তি, যে আইনগত পরিচয়ের অধিকারী, মানে যার আইনগত পরিচয়ের অধিকারী, বা কোনো সম্পত্তিতে সত্ত্বের অধিকারী, এবং যার এমন পরিচয় বা অধিকার অস্বীকার করা হয়েছে বা করার উদ্যোগ নেওয়া হয়েছে, অস্বীকার করা হয়েছে বা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো আমরা চলে আসি, ধরেন এফডিসির যে নির্বাচন হয়েছে, সেখানে ধরেন জয়লাভ করছে ডিপজল আর মিশা সওদাগর। এখন জয়লাভ করে রেজাল্টও ঘোষণা হয়ে গেছে, এখন সমিতির অন্যান্য সদস্যরা তারা যদি বলে যে আপনারা সভাপতি হয়েছেন আমরা মানি না, বা সাধারণ সম্পাদক হয়েছেন মানি না, তাহলে ওনাদের প্রতিকার কি বলেন? ওনাদের প্রতিকার হচ্ছে কি? ঘোষণামূলক মামলা করা, কারণ এটা একটা সম্পত্তির অধিকার না, এটা কিসের অধিকার? পদের অধিকার। জি। তাহলে আমরা চলে আসি কোর্ট ফি বা শুধুমাত্র ঘোষণামূলক মামলা। কোর্ট ফির বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ঘোষণামূলক মামলায় কোর্ট ফি হলো ফিক্স 300 টাকা। যদি আপনি দুইটা ঘোষণা চান 200 টাকা, তিনটা, সরি, দুইটা ঘোষণা চাইলে 300 যোগ 300, তিনটা ঘোষণা চাইলে কত? 900। তাহলে আপনি যতগুলো ঘোষণা চাইবেন তত 300 আপনার দেওয়া লাগবে। তবে ঘোষণামূলক মামলার সাথে যদি আপনি কি চান, আনুষঙ্গিক প্রতিকার, তাহলে ওই যে সত্যও চাইছেন ঘোষণাও চাইছেন, মানে সত্যও চাইছেন দখলও চাইছেন, তাহলে কিন্তু মানে ওই দখলের মামলার যে কোর্ট ফি, দ্যাট মিনস আপনার 1 বলেরাম কোর্ট ফি। শুধু 42-এর মামলা যদি আপনি করেন 300 টাকা। যদি আমি 42-এর সাথে সুনির্দিষ্ট করতে কারণে 8 ধারা যোগ করি, তাহলে কত? 1 বলেরাম, 1 বলেরাম। ঠিক একই ভাবে তামাদির ক্ষেত্রেও শুধু ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ হলো 6 বছর। কত বছর? 6 বছর। কিন্তু যদি আপনি অন্য কারোর সাথে যান, মানে আনুষঙ্গিকের সাথে যান, 42-এর সাথে 8 যোগ করলে তাহলে তামাদি মেয়াদ 12 বছর। তাহলে তামাদি মেয়াদ 12 বছর। এটা অনেকটা এইভাবে বলা যায়, ধরেন আপনি
একা একা যাচ্ছেন, নিজের খরচ নিজেই বহন করা লাগবে। কিন্তু যখন আপনি আপনার বাবার সাথে, মার সাথে বা বড় কারোর সাথে যাচ্ছেন, তখন কি সে আপনাদের খরচ দিতে দিবে? সেই খরচ কে দিবে বলেন? সেই তো বহন করবে। তাহলে এই ক্ষেত্রে এটা বলা যেতে পারে যে ঘোষণামূলক মামলা যদি একা যায় তাহলে কোর্ট ফি ফিক্সড, আর যদি আহ কারোর সাথে যায় তাহলে তো ওই অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। যদি একা যায় তামাদি মেয়াদ 6 বছর, আর কারোর সাথে গেলে তামাদি মেয়াদ সেই অনুযায়ী। আচ্ছা দেখেন কোর্ট ফি যে 3 বছর হয় আমাদের 3 বছর, ওই যে আপনার ঘোষণার সাথে যদি আমি ওইটা যদি করি, ঘোষণার সাথে আমি দলিল বাতিলও চাইছি, ঘোষণার সাথে সাথে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দলিল বাতিলও চাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আমার কোর্ট ফি কত? দলিল বাতিলে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি সেটা। আবার তামাদি মেয়াদও কত? 3 বছর। আচ্ছা দেখেন, শুধুমাত্র ঘোষণামূলক ডিক্রির জন্য নির্ধারিত কোর্ট ফি 300 টাকা দিতে হবে। অর্থাৎ যে ক্ষেত্রে কোনো আনুষঙ্গিক প্রতিকার না আছে, শুধুমাত্র ঘোষণামূলক ডিক্রির জন্য মকদ্দমা রুজু করা হয়, সেক্ষেত্রে কোর্ট ফি কত? 300 টাকা। আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক মামলার ক্ষেত্রে, কিন্তু যে ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক ডিক্রির জন্য মকদ্দমা রুজু করা হয়, সেক্ষেত্রে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। আমরা তামাদি মেয়াদ অলরেডি বলে ফেলেছি। দেখেন তামাদি মেয়াদ যে কোনো প্রকার আনুষঙ্গিক প্রতিকার ছাড়া শুধুমাত্র ঘোষণামূলক ডিক্রির জন্য মকদ্দমা রুজু করতে হবে 6 বছরের মধ্যে। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 120। কারণ শুধুমাত্র ঘোষণামূলক মামলা দায়েরে তামাদি মেয়াদ তামাদি আইনের তফসিলে নেই, এবং এই কারণে তামাদি আইনের 120 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। আর আনুষঙ্গিক প্রতিকার সহ যদি ঘোষণামূলক ডিক্রির জন্য কোনো মামলা দায়ের করে, সেই ক্ষেত্রে তামাদির কোনো একক মেয়াদ নেই। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 42 ধারায় মকদ্দমা তামাদি মেয়াদ হলো কত? 12 বছর। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 142। 142। এবার দেখেন ওই যে একটু আগে যে উদাহরণ দিলাম নিশা ডিপজল আর নিপুণের, সেই জায়গা চলে আসি। দেখেন তো এখানে যদি দেখেন যে 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 43 ধারা অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের উপর ঘোষণামূলক ডিক্রি বাধ্যকর, বা এখানে একটু ইংলিশে লেখেন ভাই, ইফেক্ট অফ ডিক্লারেশন। ইফেক্ট, ই এফ এফ ই সি টি, ইফেক্ট অফ ডিক্লারেশন। এটা আছে কত ধারায়? 43 ধারায়। ইফেক্ট অফ ডিক্লারেশন কত ধারায়? 43 ধারায়। মানে ঘোষণামূলক মামলার ফলাফল, ঘোষণামূলক মামলার ফলাফল। দেখেন আমরা প্রিলিমিনারি পরীক্ষায় বহুবার আসছে, আপনার জানা উচিত। পরীক্ষা আসছে যে ইফেক্ট অফ ডিক্লারেশন কত ধারায় আছে? কত ধারায়? 43 ধারায়। দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারার অধীন ঘোষণামূলক মামলার ডিগ্রি মামলার পক্ষগণের উপর বাধ্যকর। এটা বলতেন শুধু কার উপর? পক্ষগণের মাধ্যমে। পক্ষগণের মাধ্যমে আন্ডারলাইন করবেন, দাবিদার ব্যক্তিগণের উপরও বাধ্যকর। ওই পক্ষগণের মাধ্যমে যদি কেউ কোনো কিছু দাবি করে, ওই যে শাশুড়ির উপরে বাধ্যকর ছিল, দাবিদার বাধ্যকর। উদাহরণ দেখেন, উদাহরণ, এই উদাহরণ আমি বানাই নাই, আমি জাস্ট নামগুলো চেঞ্জ করছি। এই উদাহরণ 1877 সালে 43 ধারায় আগে থেকেই আছে। দেখেন করিম একটি মামলায় তার দাবিকৃত স্ত্রী খায়রুন এবং মাতা, কয় দিয়ে কি নাম হয় মহিলাদের বলেন তো ভাই? যাই হোক, কয় হোক, গীতা নাকি? গীতা, গীতা, গীতা। দেখেন একটি মামলায় তার দাবিকৃত স্ত্রী খায়রুন এবং মাতা গীতার বিরুদ্ধে এই মর্মে ঘোষণা প্রার্থনা করে যে খায়রুনের সাথে বিবাহ যথাযথভাবে সম্পন্ন হয়েছে। মানে করিম দাবি করতেছে যে খায়রুনের সাথে তার বিবাহ কি যথাযথভাবে সম্পন্ন হয়েছে। আদালত প্রার্থিত ঘোষণা মতে ঘোষণা প্রদান করে। আদালত কি ঘোষণা দিল? আদালত ঘোষণা দিল যে হ্যাঁ, বিয়ে ঠিকঠাক ভাবেই সম্পাদিত হয়েছে। তারপরে দেখেন ঘন্টু খায়রুনকে তার স্ত্রী দাবি করে দাম্পত্য সম্পর্ক উদ্ধারের জন্য খায়রুনের বিরুদ্ধে মামলা করে। ঘন্টু ধরেন আর একজন ব্যক্তি, সে এসে আবার মামলা করছে কার নামে? খায়রুনের নামে। কিসের কি মামলা? দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার। দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা শুধুমাত্র হাজবেন্ড ওয়াইফের বিরুদ্ধেই করা যায়, অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে করা যায় না। মামলা করে পূর্ববর্তী মামলায় করিমের অনুকূলে যে ঘোষণামূলক ডিক্রি দেওয়া হয়েছিল তা ঘন্টের উপর বাধ্যকর হবে। এই 43 ধারা ভিভিআই 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 যে কোনো সময় পরীক্ষায় চলে আসবে। অধিকাংশই কিন্তু বলবে যে বাধ্যকর, কিন্তু আমরাই যে জেনে গেলাম কি বাধ্যকর
এবং এটা বলছে কত দাঁড়ায় 43। আপনার আমি এটা বুঝি না যে আপনার কলম আছে, সময় আছে, আপনি 42 ধারাই আসলো, ধরেন আমার 42 ধারা প্রশ্নই আসছে, তা আমার যদি সময় থাকে আমার একটু 43 ধারা লিখে দিতে সমস্যা কি? তানবীরের মতো 15 মিনিট আগে খাতা দিয়ে তো লাভ নাই। আপনার বাসায় যদি কেউ আসে, ধরেন আপনার খুব মানে তারে আপনি আতিথেয়তা করতে চাচ্ছেন, তাহলে আপনার যদি খাবার থাকে, যদি সুযোগ থাকে, ভালোবাসেন, তাহলে যত প্রকার আছে তারা দিতে থাকেন। সে খাক বা না থাক, খাক, তার আতিথেয়তা করা তো আমার একান্তই দায়িত্ব। তাহলে আমার পরীক্ষার সময় মূল উদ্দেশ্য থাকবে যে আমার সময় কম, ঠিক আছে, কিন্তু আমি চাইবো যে আমার খাতাটা যত তথ্যবহুল করা যায়। আর সব শেষে পাশের পাস করাবে ভাই আল্লাহ। আপনি 100% ভালো পরীক্ষাও যদি দেন, আল্লাহ যদি না চায় আপনি কিন্তু পাস করা সম্ভব না। দেখেন, আর আল্লাহ চাইলে কোন রকম পরীক্ষা দিলেও পাস হয়ে যাবে। তো আমরা 2 নম্বর প্রশ্নে আসি। দেখেন যে হয় উত্তর, আদালত এমন কোন ঘোষণা প্রদান করবেন না যেখানে বাদী শুধু সত্য ঘোষণা ছাড়াও আরো প্রতিকার প্রার্থনা করতে পারতেন কিন্তু করেন নাই। তাহলে এটার উত্তর হুবহু ওই যে ঘোষণামূলক মামলা যা যা পড়লাম তাই তাই। বুঝতে পারছেন? এরপরে গ দেখেন যে ঘোষণামূলক ডিগ্রি দেবের অত্যাবশ্যকীয় শর্তাবলী, এটাও কিন্তু আমরা ওই পথে যা যা পড়ছি তাই। যদি বলে শর্তাবলী বুঝে, সম্পত্তির অধিকার থাকবে, পদের অধিকার থাকবে, ভবিষ্যতে অধিকার অর্জন করে এরকম হবে না, আর অপর আর একজন কি করবে, অস্বীকার করবে, আর আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ থাকলে অবশ্যই চাইতে। এখন আমরা চলে আসি, দেখেন সেটা হচ্ছে যে আমরা যদি প্রশ্নের যে 7 নম্বর প্রশ্নটা দেখি, আহ গ নাম্বার প্রশ্নের অত্যাবশ্যকীয় শর্তাবলী কি কি আমরা জানি। তারপরে জানতে চাইছে যে উক্ত ধারা অনুযায়ী নেতিবাচক ঘোষণার বা নেগেটিভ ডিক্লারেশন প্রার্থনা করা যায় কি, উদাহরণ সহ আলোচনা করুন। নেগেটিভ ডিক্লারেশন, নেগেটিভ ডিক্লারেশন চাওয়া যায় কিনা বলেন তো? নেগেটিভ ডিক্লারেশন মানে কি? নেতিবাচক ঘোষণা। আমরা ঘোষণা ইতিবাচক হতে পারে, ঘোষণা কি নেতিবাচক হতে পারে। আমরা যখন তামাদি আইন প্রিলিমিনারিতে পড়েছিলাম যে সুখাধিকার ইতিবাচক হতে পারে, সুখাধিকার কি নেতিবাচক। আমি আমার জায়গা দিয়ে 20 বছর কাউরে হাঁটতে দেই না, হঠাৎ করে একজন এসে হাঁটার অধিকার দাবি করতেছে, তখন আমি বলবো যে গত 20 বছর ধরে এই জায়গা কেউ হাঁটে না, তার মানে আমার এই জায়গা কি সুখাধিকার অর্জিত হয়েছে, নেতিবাচক। বুঝেন কিনা? আর যদি কেউ 20 বছর আমার জায়গা দিয়ে হাঁটে, আমি হঠাৎ করে বাধা দিলাম, তখন 20 বছর পর তার তার কি সুখাধিকার অর্জিত হয়েছে, ইতিবাচক। আচ্ছা, তো নেতিবাচক ঘোষণাটা দেখেন, নেগেটিভ ডিক্লারেশন, যে 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 42 অনুসারে ইতিবাচক, পজিটিভ বা নেতিবাচক উভয় প্রকার ঘোষণামূলক মামলা দায়ের করা যায়। নেতিবাচক ঘোষণামূলক মামলা ধারা 42 অনুসারে কি রক্ষণীয়। যেমন দেখেন, এ এই মর্মে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারেন যে এ মামলা দায়ের করছে যে বি তার পুত্র নয়, এ বলতেছে যে বি তার পুত্র নয়। আবার বিপরীত ক্রমে বি এই মর্মে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারে যে এ তার পিতা নয়। মানে পিতা মামলা করতে পারে যে অমুক আমার পুত্র নয়, বা পুত্র মামলা করতে পারে অমুক আমার পিতা নয়। নয় থাকলেই সেই ঘোষণাটা কি নেতিবাচক। আবার এক্স মামলা দায়ের করতে পারে যে ওয়াই তার স্ত্রী নয়। কোন ব্যক্তি আবার এই মর্মে ঘোষণামূলক মামলা করতে পারে যে মামলার সম্পত্তি অর্পিত সম্পত্তি নয়। তো উপর্যুক্ত নেতিবাচক মামলাগুলো 42 ধারায় গ্রহণযোগ্য, কারণ এই সকল নেতিবাচক ঘোষণা প্রদান না করলে কোনো ব্যক্তির আইনগত পরিচয় বা সম্পত্তির অধিকার লঙ্ঘিত হবে। আদালত অনেক ক্ষেত্রে নেতিবাচক ঘোষণা প্রদান করেন কারণ বাস্তব পরিস্থিতিতে ওই ধরনের ঘোষণার প্রয়োজন হয়। অতএব উপযুক্ত আলোচনা হতে বলা যায় যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 42 ধারা অনুযায়ী। দেখেন, মঙ্গলবারে আমাদের আপনাদের মঙ্গলবারে, আচ্ছা, তাহলে 42 ধারা অনুযায়ী নেতিবাচক ঘোষণা প্রার্থনা করা যায়, এটা শেষ হলো। আরো বাকি আছে। আগামী মঙ্গলবার আপনাদের নেক্সট পড়া
আজকে শেষ হয়নি, এখন আজকে আরো পড়বো। তার আগে একটু বলে দিই যে মঙ্গলবারে আমাদের অ্যাকচুয়ালি পড়া শুরু হবে মাগরিবের পরে। আর আমাদের 5:30 থেকে দেওয়ানি কার্যবিধির 100 মার্কের ওনাদের প্রিলিমিনারি মডেল টেস্ট আছে। তো যদি আপনারা কেউ দিতে চান তাহলে 5:30 এসে পার্টিসিপেট করতে পারেন, কিন্তু আপনাদের মূল ক্লাস শুরু হবে মাগরিবের পরে। আর ইচ্ছা করলে দেওয়ানি কার্যবিধির মডেল টেস্ট দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আচ্ছা স্যার, এখন থেকে কি প্রতিদিন এই মাগরিবের নামাজের পরে হবে না? প্রতিদিন বলি নাই ভাই, একদিন বলছি, মঙ্গলবারে। আচ্ছা। দেখেন, তারপরে আমরা চলে আসি, শুধু মঙ্গলবারের কথা বলছি, শুধু মঙ্গলবার। যে একজন শেয়ার হোল্ডার বিবাদীর নামে কতক শেয়ার বন্টন বাতিল বলে ঘোষণামূলক ডিগ্রির প্রার্থনা করতে পারেন কিনা। মানে একজন শেয়ার হোল্ডার, শেয়ার আছে ওনার অনেকগুলা, এই শেয়ার গুলা উনি প্রথমে দিছে কারে, বিবাদীরে। পরে সে চাইতেছে যে শেয়ার গুলো তারে আর দিবে না, তারে আর দিবে না, এই জায়গায় সে ঘোষণামূলক মামলা করতে পারে কিনা। ওই যে একটু আগে একটা ক্রয় বিক্রয়ের কথা বললাম না, মনে আছে? যে জমি বিক্রি করতে চাইছে, সে কিনতে চাইছে, বায়না চুক্তি হয়েছে। পরে সে যদি বলে যে আমি কিনবো না, সে যদি বলে আমি ক্রেতা বললো যে আপনার জমি আমি কিনবো না, বিক্রেতা কি ঘোষণামূলক মামলা করতে পারবে? এবং ঘোষণামূলক মামলা করে তারে কিনতে বাধ্য করতে পারবে? পারবে না। বা একই ভাবে যে আমি তার কাছে বিক্রি করতে চাইতেছি না, জমিটা বিক্রি করতে চাইতেছি না, এখন আমি কি তার বিরুদ্ধে ঘোষণামূলক মামলা করে এই বলতে পারি কিনা যে তার কাছে আমি বিক্রি করবো না, আমার বায়না চুক্তি বাতিল করা হোক, বায়না চুক্তি বাতিল করা হোক? বলেন তো পারবে কিনা? হ্যাঁ পারবে। এটা কোন নেচারের সাথে মেলে? পারবে না কিন্তু অ্যাকচুয়ালি ঘোষণামূলক মামলার বুঝাইতে পারি নাই বোধহয়। মানে ধরেন আমার হাতে একটা মোবাইল আছে, আমি এই মোবাইলটা বায়না চুক্তি অনুযায়ী আপনার কাছ থেকে 50,000 টাকা নিয়ে দিয়ে দিলাম, এবং বাকি 50,000 টাকা দিলে আমি মূল দলিল কাগজপত্র করে দিব। কিন্তু হঠাৎ আমার মনে হয়েছে যে আপনারে আমি এই মোবাইল বিক্রি করব না, তাহলে এখন আমি আবার আপনার বিরুদ্ধে ঘোষণামূলক মামলা করতেছি যে ওনার কাছে যে এই মোবাইলটা দিছি এটা বাতিল করা হোক, বাতিল করা হোক। এটা পারবে কিনা বলেন? এটা হবে না, কারণ আমার মোবাইলের উপর আইনগত অধিকার আছে, ঠিক আছে, বাট আপনি তো আর অস্বীকার করেন নাই, আর এটা তো বিক্রয় চুক্তির মতো হয়ে গেছে। সো এই জায়গায় তো অ্যাকচুয়ালি ঘোষণামূলক মামলা হয় না, বুঝেন কিনা? ঠিক একই ভাবে দেখেন যে একজন শেয়ার হোল্ডার বিবাদীর নামে কতক শেয়ার বন্টন, মানে সে অলরেডি বিবাদীর নামে কতগুলো শেয়ার বন্টন করে দিছে, তারপরে কি ওইগুলা সে বাতিলের জন্য ঘোষণামূলক মামলা করতে পারবে কিনা? দেখেন না, একজন শেয়ার হোল্ডার বিবাদীর নামে কতক শেয়ার বন্টন বাতিল বলে ঘোষণামূলক ডিগ্রির প্রার্থনায় মামলা করতে পারেন না, তাই এই মামলা রক্ষণীয় নয়। কারণ এই ধরনের মামলায় কোনো ব্যক্তির আইনগত বৈশিষ্ট্য, আন্ডারলাইন করেন, এই যে যেটা বললাম, কোনো ব্যক্তির আইনগত বৈশিষ্ট্য বা আইনগত অধিকারের সাথে কোনো সম্পর্ক নাই। যদি কোনো ব্যক্তি কোনো শেয়ার হোল্ডারের শেয়ার ধারণের শেয়ার ধারণের ক্ষমতাকে অস্বীকার করে, যদি বলতো যে অমুকের তো শেয়ার বেচার কোনো ক্ষমতা নাই, শেয়ার হোল্ডার ক্ষমতাকে অস্বীকার করে, তখন উক্ত শেয়ার হোল্ডার তার শেয়ারের অধিকার আছে মর্মে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারবে, কারণ এতে তার অধিকার ও সত্ত্ব জড়িত। কিন্তু কোন শেয়ার হোল্ডারের নামে বন্টিত শেয়ার বাতিল মর্মে ঘোষণামূলক মামলা করতে পারে না। যদি বলে সালাউদ্দিন বললে বললাম যে সালাউদ্দিন আপনি যে বাড়িতে থাকেন এই বাড়ি বেচার কোনো অধিকার আপনার নাই, সেই ক্ষেত্রে সালাউদ্দিন ঘোষণামূলক মামলা করতে পারে, বুঝতে পারছেন? কিন্তু সালাউদ্দিন বুলবুল একজন রে ওই ধরেন বাড়ি বিক্রি করে ফেলছে, তার বাড়ি সে বিক্রি করছে, আমি কিন্তু বাতিল চাইলে হবে না। আমি ঘোষণা যাচ্ছি যে সালাউদ্দিনের এই বাড়ি বিক্রি করার কোনো ক্ষমতা নাই, এই ধরনের মামলা হবে না। ধন্যবাদ। তো আমরা পরের প্রশ্নটা দেখেন, যে একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে লিগ্যাল ক্যারেক্টার কি। লিগ্যাল ক্যারেক্টার বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে আসা উচিত যে ইললিগাল ক্যারেক্টার কি নাকি। দেখেন লিগ্যাল ক্যারেক্টার কি, ইললিগাল নাকি আনলিগাল তানভীর? এতক্ষণ লাগে? আনলিগাল মাস্টার
দেখেন ইলিগাল রে আনলিগাল করা যাবে? না তা করা যাবে না, কিন্তু মডিফাই করা মিনিং চেঞ্জ করা যাবে। দেখ আপনার সাথে পরে দেখেন দেখেন আইনগত চরিত্র বলতে অসম্ভব রে বেসম্ভব বলা যাবে? না বলা যায় না। তাই আপনি ইলিগাল রে আনলিগাল কেমনে বানাচ্ছেন? শব্দগতটা বিষয়। দেখেন আইনগত চরিত্র বলতে এমন কিছুকে বোঝায় যার লঙ্ঘন হলে আইনের মানে আইনের অধীন প্রতিকার পাওয়ার বিধান থাকে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করেন 42 ধারা অনুসারে ঘোষণামূলক মামলা দায়ের করতে হলে বাদীর কোনো আইনগত চরিত্র বা পরিচয় থাকতে হবে নাকি, অথবা কোনো সম্পত্তিতে স্বত্বের অধিকার থাকতে হবে। বাদীর এই আইনগত চরিত্র বা পরিচয় অস্বীকার করতে হবে বা অস্বীকারের করার ইচ্ছা পোষণ করতে হবে। ঘোষণামূলক মামলার বিষয়বস্তু অবশ্যই আন্ডারলাইন করবেন আইনগত চরিত্র, পরিচয়, অধিকার সম্পর্কিত হতে হবে। কাজেই দেখা যাচ্ছে যে আইনগত চরিত্র বা পরিচয় রক্ষার জন্য ধারা 42 অনুসারে ঘোষণামূলক মামলা দায়ের করা যায়। তারপরে যদি আমরা দেখি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় উল্লেখিত আইনগত চরিত্রের অর্থ হলো, আন্ডারলাইন করবেন, আইন স্বীকৃত ব্যক্তি এবং বিশেষ অধিকার। আইন স্বীকৃত ব্যক্তি লেখেন, ব্যক্তি না ব্যক্তিগত, ঠিক আছে, আইন স্বীকৃত ব্যক্তিগত এবং বিশেষ অধিকার আন্ডারলাইন করবেন যা চুক্তি বা তহটে সৃষ্ট নয়। কোন সংক্ষুব্ধ ব্যক্তির আইনগত চরিত্র, মর্যাদা বা পরিচয় রক্ষার জন্য ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা হয়, কিন্তু কোন ব্যক্তির আইনগত চরিত্র বা পরিচয় নির্ধারণ করা খুব সহজ কাজ নয়। ঘোষণামূলক মামলায় তা নির্ধারিত হতে হবে। আন্ডারলাইন করবেন, অধ্যাপক এম এ রকিব বনাম অধ্যাপক জিল্লুর রহমান মামলায় সিদ্ধান্ত দেয়া হয় যে, আন্ডারলাইন করেন, ধারা 42 অনুসারে কোন ঘোষণামূলক মামলায় ডিক্রি দেওয়ার আগে আদালতকে বিবেচনা করতে হবে বাদীর আইনগত চরিত্র, পরিচয় বা অধিকার আছে কিনা, এবং মামলা করার আইনগত অধিকার বা কোল দেবেন লোকাস স্ট্যান্ডিং, লোকাল বাসের স্ট্যান্ড না, কি এটা লোকাস স্ট্যান্ডিং মানে হলো মামলা করার অধিকার, রাইট টু সু, রাইট টু সু। তো আইনগত চরিত্র ঘোষণামূলক মামলায় অন্যতম প্রধান বিবেচ্য বিষয়। এই ধারার আলোকে আইনগত চরিত্র না থাকলে ঘোষণামূলক মামলা দায়ের করা যায়। অর্থাৎ 42 ধারার বক্তব্য এবং উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত হতে এটা প্রতীয়মান হয় যে মামলা দায়ের করার সময় আইনগত পরিচয় না থাকলে বাদী আইনগত পরিচয় সম্পর্কে ঘোষণা পাওয়ার অধিকারী নয়। এরপরে আজকে আমরা শেষ জায়গায় চলে আসি, সেটা বলছে যে ঘোষণামূলক, এটা প্রশ্নে নাই, যে ঘোষণামূলক মামলা কি ডিক্রি জারির মাধ্যমে বাস্তবায়ন যোগ্য। শুনেন, কিছু কিছু মামলা আছে যে মামলায় জারি মামলা করা লাগে না, তার মধ্যে একটা হলো ঘোষণামূলক মামলা। নর্মালি দেওয়ানি মামলা জিতলেই কি মামলা করা লাগে, জারি মামলা, কিন্তু ঘোষণামূলক মামলার ক্ষেত্রে জারি মামলা করা লাগে। সাধারণত ঘোষণামূলক মামলায় ডিক্রি জারির প্রয়োজন হয় না। শুধুমাত্র ডিগ্রির ক্ষেত্রে উক্ত ডিগ্রি জারির জন্য মামলার প্রয়োজন নেই। শুধুমাত্র ঘোষণামূলক ডিগ্রির ক্ষেত্রে উক্ত ডিগ্রি জারির জন্য মামলার প্রয়োজন নেই। অর্থাৎ যে ক্ষেত্রে শুধুমাত্র ঘোষণামূলক ডিগ্রি যথেষ্ট, সেক্ষেত্রে তা জারির জন্য আলাদা মামলার প্রয়োজন নেই। তবে আন্ডারলাইন করেন, ঘোষণামূলক মামলার সাথে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা হলে এবং আদালত যদি তা মঞ্জুর করে, সেক্ষেত্রে উক্ত ডিগ্রির জন্য মামলা করতে হবে। যেমন আন্ডারলাইন করেন যে কোনো মামলায় সত্য ঘোষণা সহ খাস দখলের ডিগ্রি দেওয়া হলে এরূপ ডিগ্রি জারির মাধ্যমে বিবাদীকে দখলচ্যুত করে বাদীকে দখল প্রদান করা হয়। শুধু 12 ধারায় ঘোষণা চাইছেন, জিতছেন, জারি মামলার দরকার নাই, কিন্তু 42 ধারায় ঘোষণা চাইছেন, জিতছেন, জারি মামলার দরকার নাই, কিন্তু 42-এর সাথে 8ও চাইছিলেন, 8ও চাইছিলেন, তাইলে কিন্তু আপনার জারি মামলা করা। আপনাদের বাড়ির কাজ দেই, দেখেন এই জায়গায় 1 2 3 4 5টা সমস্যামূলক প্রশ্ন আছে। এই 5টা সমস্যামূলক প্রশ্ন সলভ করে দেখাবেন আমারে নেক্সট ক্লাসে। এই যেভাবে পরীক্ষায় খাতায় লেখে, ঘটনার বর্ণনা, বিচার্য বিষয়, আইনগত পর্যালোচনা, আর কি সিদ্ধান্ত। এই যে রহমত আলী এ বি, এই যে স্টার দেওয়া 5টা, এই 5টা প্রশ্ন দেখাবেন লিখে, সবাই অনলাইন অফলাইন উভয়। এই 5টা প্রশ্ন, জি নিজের, হ্যাঁ লিখে নিয়ে আসবেন, দেখাবেন আমারে।
পরীক্ষার খাতায় যেভাবে লিখেন সেইভাবে লিখে নিয়ে আসবেন। এবং আগামী দিন মঙ্গলবার আমাদের সুনির্দিষ্ট প্রতিকারের শেষ ক্লাস। আগামী দিন আমাদের দুইটা সাবজেক্ট শেষ হয়ে যাবে, অর্থাৎ দেওয়ানি রিলেটেড দুইটা সাবজেক্ট শেষ হয়ে যাবে, মানে 30 মার্ক শেষ হবে, দেওয়ানি আর হচ্ছে কি সুনির্দিষ্ট প্রতিকার। আর পড়া দিয়ে দিই, দেখেন আজকে তো আর লেখাই নাই, পড়া দিয়ে দিই। পড়াটা হচ্ছে সমনার সেট অফ তো ছিল নাকি? সমনার সেট অফ ছিল, আমি একটু প্রশ্নটা বের করি তারা। না এত, মানে আপনি যদি এখন থেকে চাপ না নেন তো হবে না। হ্যাঁ, আচ্ছা আমি দেখতেছি, wait। আচ্ছা দেখেন, আমরা প্লিডিং সংশোধন আপনাদের পড়া দিছি, হয়েছে নাকি? সমন তো গতদিন পড়া ছিল, পড়া প্লিডিং সংশোধন পড়া দেওয়া হয় নাই? প্রথম একটা পরীক্ষা নেওয়া হয়েছে। তো ওইভাবে লেখেন নাই, লেখা হয় নাই। আচ্ছা লেখেন প্লিডিং সংশোধন সাথে যোগ হইলো। তাহলে আমার পড়া হচ্ছে আপনাদের সাজেশনের 1 2, 1 2 আর হচ্ছে 10, সরি 10 না, 1 2 এর 11 সেট অফ, 11 তো না, 11 না, 12 সেট অফ তো 12তে না, সেট অফ 12 নম্বরে দেখেন। 1 2 12, 1 2 12 আবার পড়ে আসবেন। তো অনলাইনে যারা আছেন আপনাদের কোনো মানে কথা বলার ইচ্ছা আছে কিনা বলেন, নাহলে বিদায় নেই, বিদায় নেই। জি স্যার, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। নতুন যোগ হয়েছে 1 নম্বর।